আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচের সমাজবিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আলোচনা নিয়ে। এই লেকচার 1-এ আমরা জানার চেষ্টা করব সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞানের ধারণা, সমাজবিজ্ঞানের বিষয়বস্তু, পরিধি, বিকাশ সহ আরও অন্যান্য কিছু। সাথে আছে আমি মাহমুদুল হাসান তায়েফ, পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখি সমাজবিজ্ঞানের ধারণা। সমাজবিজ্ঞানের ধারণাটা কি? সমাজবিজ্ঞান কি? সমাজবিজ্ঞানের ইংরেজি কি তোমরা জানো? সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব এর ইংরেজি হচ্ছে সোশিওলজি। সোশিওলজি শব্দের উৎপত্তি তাহলে কোথায়? প্রশ্ন আসে না? সোশিওলজি শব্দের উৎপত্তি দুইটা শব্দ থেকে, এক সোশিয়াস এবং দুই লোগোস। সোশিয়াস শব্দের অর্থ কি? সোশিয়াস শব্দটি কোথা থেকে আসছে আগে এটা একটু দেখার চেষ্টা করি। এটা একটা ল্যাটিন শব্দ এবং লোগোস শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। একটু নোট ডাউন করো, ঠিক আছে? সোশিয়াস শব্দের বাংলা অর্থ হচ্ছে সঙ্গী, যেটা আমরা ইংরেজি জানি কম্প্যানিয়ন, এবং এই লোগোস শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান বা বিজ্ঞান। এখন সঙ্গী, এই সঙ্গী কি বাংলায় শুধুমাত্র সঙ্গী হিসেবে থাকতে পারে? তুমি কি বলবা যে এটা হচ্ছে সঙ্গী সম্পর্কিত জ্ঞান? না, সঙ্গী দ্বারা বোঝানো হয় সমাজবদ্ধ মানুষ, অর্থাৎ সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের মানুষকে নিয়ে যে বিজ্ঞান গঠিত হয় তাই হচ্ছে সমাজ বিজ্ঞান বা সোশিওলজি। এর উৎপত্তি কোথা থেকে হয়? প্রশ্ন আসে না? এর উৎপত্তি হয় হচ্ছে 1839 সালে অগাস্ট কোতের মাধ্যমে। নাম কি? অগাস্ট কোত। তাহলে এই অগাস্ট কোতকে, অগাস্ট কোত হলো তোমাদের এই সমাজবিজ্ঞান সাবজেক্ট যে বিষয়টা আছে এই সমাজবিজ্ঞান বিষয়ের জনক। তাহলে আরেকটা প্রশ্ন বলো তো ভাইয়া আপুরা, বাংলাদেশে সমাজবিজ্ঞানের জনককে বা বাংলাদেশে সমাজবিজ্ঞান আনেনকে? ইনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাজমুল করিম। নাজমুল করিম এই লোক, এই স্যার, ইনি হচ্ছেন আমাদের এই সমাজবিজ্ঞানের জনক বাংলাদেশে। চলো বিস্তারিত দেখি। এতক্ষণ যা বলতেছিলাম তাই এখানে আছে, কিন্তু সমাজবিজ্ঞানের জনক ফরাসি বিজ্ঞানী অগাস্ট কোত। তাহলে জনককে? জনক হচ্ছে ফরাসি বিজ্ঞানী অগাস্ট কোত, এবং 1839 খ্রিস্টাব্দে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে, কোন গ্রন্থে? পজিটিভ ফিলোসফি গ্রন্থে প্রথম সোশিওলজি শব্দটির ব্যবহার করেন। তিনি সমাজবিজ্ঞানকে একাধারে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান বলে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই স্থিতিশীলতা কেন আর গতিশীলতাই বা কেন? স্থিতিশীলতা হচ্ছে সেই সকল বিষয় যেগুলো নিয়ে আমরা মনে করো স্থিতিশীল থাকি, যেমন পরিবার বা হচ্ছে বিবাহ বা হচ্ছে মনে করো সমাজবদ্ধ মানুষ। আর গতিশীল জিনিসপাতি কি? গতিশীল জিনিসপাতি হচ্ছে মানুষের বিকাশ, মানুষের উন্নয়ন। এই যে তোমার গতিশীল যে জিনিসপাতিগুলো আছে এইগুলো হচ্ছে গতিশীলতার উদাহরণ। তাই অগাস্ট কোত যেটা বলছে যে সমাজ বিজ্ঞান হলো আমাদের এই গতিশীলতা এবং স্থিতিশীলতা, এই দুইটার উভয়ের মিশ্রণের একটা বিজ্ঞান। পরবর্তীতে দেখি এরপরই আলাদা বিজ্ঞান হিসেবে সমাজ বিজ্ঞানের যাত্রা শুরু হয় এবং সমাজ বিজ্ঞান স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে। সমাজ বিজ্ঞানকে আসলেই বিজ্ঞান? হ্যাঁ, বিজ্ঞানের যে সকল বৈশিষ্ট্য বিজ্ঞানের মধ্যে থাকা উচিত সমাজ বিজ্ঞান সেই সকল বৈশিষ্ট্য পূরণ করে, এবং তাই সমাজ বিজ্ঞান হলো একটা বিজ্ঞান। আমরা বিস্তারিত জানবো। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সোশিওলজি, যার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সোশিয়াস, এতক্ষণ যা বলতেছিলাম, এবং গ্রিক শব্দ লোগোসের সমন্বয়। ল্যাটিন সোশিয়াস শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, এবং যেহেতু সমাজবদ্ধ জীবন নির্ভর করে সমাজ গড়ে ওঠে, তাই সোশিয়াস শব্দের ভাবার্থ সমাজ। সোশিয়াস শব্দের ভাবার্থ কি? তাহলে সোশিয়াস শব্দের ভাবার্থ হচ্ছে সমাজ, এবং গ্রিক শব্দ লোগোস শব্দের অর্থ জ্ঞান বা বিশেষ জ্ঞান। সুতরাং উৎপত্তিগত অর্থে বলা যায় যে সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান, এবং তাকেই বলা হয় সোশিওলজি বা সমাজবিজ্ঞান। অর্থাৎ এতক্ষণ আমরা যা আলোচনা করছিলাম শর্টকাটে এই জিনিসগুলো একটু বইয়ের ভাষায় উল্লেখ করা আছে। তাহলে পজিটিভ ফিলোসফি গ্রন্থে কত সালে অগাস্ট কোত সমাজবিজ্ঞান বা সোশিওলজি শব্দটির জন্ম দেয়? 1839 সালে। এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, নামগুলো মাথায় রাখবা। কোন জায়গায় কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিব, এবং তোমরা একটু যদি নোট ডাউন করে রাখো পরবর্তীতে আশা করি পরীক্ষার হল থেকে শুরু করে অন্য কোনো জায়গায় সমস্যা হবে না। চলো তারপরে দেখি
সমাজবিজ্ঞান একটু ব্যাখ্যা করা হয়েছে এটাকে, আমরা এতক্ষণ যেটা পড়তেছিলাম সেই জিনিসটা একটু ছকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। সমাজবিজ্ঞান সেটা কি, সেটার ইংরেজি প্রতিশব্দ সোশিওলজি জানলাম, ল্যাটিন শব্দ সোশিয়াস থেকে যার অর্থ সঙ্গী, এবং গ্রিক শব্দ লোগোস থেকে যার অর্থ বিশেষ জ্ঞান। এই জিনিসটা উৎপত্তি কিসের দেয়? সমাজবিজ্ঞানের জন্ম দেয়। সাধারণ অর্থে বলা যায় যে শাস্ত্র মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ, আচার আচরণ, রীতিনীতি, ধ্যান ধারণা, অভ্যাস, প্রাতিষ্ঠানিক কার্যাবলী প্রভৃতি বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ অধ্যয়ন করে তাকেই সমাজবিজ্ঞান বলা যায়। অন্যভাবে বলা যায় বিজ্ঞানের যে শাখা মানবাচরণ ও সমাজ সম্পর্কে গঠন পঠন ও গবেষণা করে। মানবাচরণ সমাজ সম্পর্কে পঠন পাঠন এবং গবেষণা করে। কোন শাখা? সমাজকর্মের বা যে বিজ্ঞানের যে শাখা মানুষ সম্পর্কে, মানুষের আচরণ এবং মানুষ সম্পর্কে পঠন পাঠন অর্থাৎ গবেষণা করা বা স্টাডি করা, এই বিষয়গুলো যে বিজ্ঞান করে থাকে সেটাই সমাজবিজ্ঞান। এটা হচ্ছে একটা জেনারেলাইজ সংজ্ঞা। চলো আমরা এখন কিছু প্রামাণ্য সংজ্ঞা জেনে নেই যারা প্রসিদ্ধ সমাজবিজ্ঞানীরা দিছে যে সংজ্ঞাগুলা। দেখি, সমাজবিজ্ঞানের সর্বজনীন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই, অর্থাৎ একবারে এক্স্যাক্ট কোনো সংজ্ঞা নাই যে না ভাই দিস ইজ 100% কারেক্ট। তবে এর মধ্যেও আমরা পরীক্ষার হলে জানার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে আমরা বেশ কিছু সংজ্ঞা মনে রাখবো যেগুলো হচ্ছে সহজ, ছোট। তোমার প্রামাণ্য সংজ্ঞা হইলেই হয়েছে, রাইট? তো সহজ যেটা হচ্ছে মনে রাখার উপযোগী, কারণ এই যে সমাজ বিজ্ঞান এটা পড়তে গিয়ে কিন্তু আমাদের বেশ সংজ্ঞা মনে রাখা লাগবে, বেশ নাম মনে রাখা লাগবে। তো এত কিছুর মাঝখানে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয় এরকম বা হইতে পারে যে এত কিছু মাঝখানে আমরা মনে রাখতে পারবো না, অস্বাভাবিক কিছু না। আবার এরকম কিছু ক্ষেত্রে হয়, বিশেষ করে এই সংজ্ঞাগুলোর ক্ষেত্রে তুমি যদি বাংলা সংজ্ঞার পাশাপাশি পরীক্ষার হলে নীলকালি দ্বারা ইংরেজি সংজ্ঞাগুলো দিতে পারো ভালো। যদি সম্ভব না হয় তাহলে বাংলা সংজ্ঞাগুলোই নীলকালি দ্বারা আন্ডারলাইন করে দিবা বা নীলকালি দিয়ে লিখবা আর কি। আন্ডারলাইন না করাটা বেটার, নীলকালি দিয়ে লেখাটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। চলো দেখি, লেস্টার ফ্র্যাঙ্ক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম সামনারের একটা সংজ্ঞা আছে। এই সংজ্ঞাটা তোমার 100% মনে রাখা লাগবে এবং খুবই ছোট এবং খুবই সহজ একটা সংজ্ঞা, যে ভাই সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান, সোশিয়োলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। সোজা না? একদম সোজা, খালি নামটা মনে রাখা একটু কঠিন। যে সামনার এবং ফ্রাঙ্ক ওয়ার্ড এরা দুইজন কি বলছে? সোশিয়োলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য সোসাইটি। এই সংজ্ঞাটিতে সমাজের উপর জোর দেওয়া হয়েছে, এতে একই কথা ঘুরে, অর্থাৎ এটা একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। তারপরে এমিল ড্রুকহেমের কথা বলতে মনে পড়লো, আমরা একটু জানি, আমরা একটু আগের স্লাইডে যাই। এইখানে আমরা আরেকটা জিনিস জানবো যে 4 ফাউন্ডিং ফাদার্স বলে একটা জিনিস আছে, যে সমাজ বিজ্ঞানের 4 জন প্রখ্যাত সমাজ বিজ্ঞানী। এদের নামগুলা কি? এদের নামগুলা হচ্ছে 1 অগাস্ট কোত, নামটা খেয়াল করছো? কমতে লেখা হয়েছে, লেখা হয় কমতে কিন্তু উচ্চারণ করা হয় কোত। পরবর্তীতে দেখি, এটা হচ্ছে তোমার 1, 2 হচ্ছে ম্যাক্স ওয়েবার, 3 হচ্ছে এমিল ড্রুকহেম, এবং 4 নাম্বার হচ্ছে তোমার কার্ল মার্কস। অনেকে আমরা শুনছি কার্ল মার্কসের কথা, আর বাকি 3টা হচ্ছে আমাদের কাছে নিউ। কিন্তু যেহেতু আমরা সমাজ বিজ্ঞান নিয়ে অধ্যয়ন করতেছি, তাই আমাদের সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে এই 4টা নাম মনে রাখা অত্যাবশ্যক। অগাস্ট কোত, ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কস এবং এমিল ড্রুকহেম, 4 জন প্রখ্যাত সমাজবিজ্ঞানী যাদেরকে বলা হয় 4 ফাউন্ডিং ফাদার্স অফ দ্য সোশিওলজি। এমিল ড্রুকহেম কি বলছেন? এমিল ড্রুকহেম বলছেন আরও একটা সহজ সংজ্ঞা দিচ্ছেন উনি, যে সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। অনুষ্ঠান প্রতিষ্ঠান কি? যে সামাজিক যে রীতিনীতিগুলো যে অনুষ্ঠানের মাধ্যমে হয় এবং সেই অনুষ্ঠানগুলো যেগুলো হোস্ট করে, বা সোশ্যাল ইনস্টিটিউশন যেগুলোকে আমরা বলি, যেমন বিদ্যালয় বা কমিউনিটি সেন্টার বা মসজিদের মধ্যে কি তোমার প্রশ্ন আসে ভাই মসজিদের মধ্যে কি অনুষ্ঠান হয়? হ্যাঁ ভাই, মসজিদের মধ্যে অনুষ্ঠান হয়, কিন্তু সেটা ধর্মীয় অনুষ্ঠান। যেমন হইতে পারে ওয়াজ মাহফিল, বা যেমন হইতে পারে মনে করো লাইলাতুল কদরের রাতে তোমরা কি করো, সেখানে কি করো, আমরা কি করি সাধারণত, সেখানে আমরা করি যে মোনাজাত মাহফিল করি, রাইট? বা সৃষ্টিকর্তা বা তারাবির নামাজ পড়ি। এই যে তোমার ধর্মীয় অনুষ্ঠানগুলো, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, বিদ্যালয়, তারপর হচ্ছে তোমার কমিউনিটি সেন্টার, যেই যে ইনস্টিটিউশনগুলো আছে, সোশ্যাল ইনস্টিটিউশনগুলাই হচ্ছে তোমার সমাজবিজ্ঞান। যে অনুষ্ঠান প্রতিষ্ঠান বা অনুষ্ঠান এবং সেখানে যেগুলো হোস্ট করা হয় প্রতিষ্ঠান, এই জিনিসগুলোর বিজ্ঞানী কি? সমাজবিজ্ঞান।
অর্থাৎ তোমাকে এই দুইটা সংজ্ঞা ম্যান্ডেটরি মনে রাখা লাগবে। কোন দুইটা সংজ্ঞা? লেস্টার ফ্রাঙ্কওয়ার্ড এবং সামনার যেটা বলছে, এবং একই সাথে এমিল ডুরখেম যেটা বলছে। এরপর আমরা বেশ কিছু সংজ্ঞা দেখি এবং আরেকটা সংজ্ঞা মনে রাখা রাখবে, আমরা পরবর্তীতে দেখব। এরপরে সমাজবিজ্ঞানী কোভালেস্কি বলছে যে সমাজবিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান। যে সামাজিক বিজ্ঞান এবং সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান, এটা জাস্ট মনে রাখার জন্য আমরা মনে রাখবো বা দেখার জন্য দেখবো, কিন্তু আহামরি ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য। তারপরেই ম্যাক্স ওয়েবার, 4 ফাউন্ডিং ফাদার্সের একজন কিন্তু ম্যাক্স ওয়েবার, ইনি কি বলছেন যে সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম ও কার্যাবলীর পাঠ। এটাও কিন্তু মনে রাখা লাগবে, যেহেতু 4 ফাউন্ডিং ফাদার্সের একজন, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পরীক্ষার হলে অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে, বা তোমরা যদি গাইড বই বা বিভিন্ন টেস্ট পেপার সলভিংয়ে যাও তখন দেখবা যে এইরকম জিনিসপাতিগুলো যে আছে, যে সেখানে তোমাকে ক মার্কে বলা হবে, যে সৃজনশীল ক মার্কে বলা হলো যে ম্যাক্স ওয়েবারের সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, তখন কিন্তু তোমাকে লিখে আসতে হবে। তাই এটাও ইম্পর্টেন্ট যে সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম ও কার্যাবলীর বিজ্ঞান। সোশিয়োলজি ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল অ্যাকশন। পরবর্তীতে দেখি সমাজবিজ্ঞানী পার্ক একটা কথা বলছেন যে সমাজবিজ্ঞান হলো মানব গোষ্ঠী বা সমষ্টির আচরণ সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ এই যে এতক্ষণ আমরা যা দেখলাম তার একটা সামারি কি দ্বারা, তার একটা সামারি দ্বারা এরকম যে এত 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 কথা আছে, কিন্তু দিন শেষে সব কিছু সমাজের মানুষ, সমাজের প্রতিষ্ঠান এবং সমাজ সম্পর্কিত মানুষের আচরণ বা যে বিচরণ বিকাশ, এই জিনিসগুলো ইনায় পিনায় ঘুরে পেঁচা একটু কঠিনভাবে বইয়ের ভাষায় বলা হয়েছে, কিন্তু সহজ কথায় কি সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান। একদম সোজা কথা। তারপরে বিজ্ঞানী অকবার্ন এবং নিমকফ বলছেন যে নিমকফ কোন গ্রন্থে বলছেন? হ্যান্ড অফ সোশিওলজি গ্রন্থে বলছেন যে সমাজবিজ্ঞান হলো সামাজিক জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি উইলিয়াম পি স্কট কি বলছেন, তার ডিকশনারি অফ সোশিওলজি গ্রন্থে বলছেন যে সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক আচরণের বিজ্ঞান ভিত্তিক পাঠ। এত কিছু লাগে না, জাস্ট আমরা একটু মনে রাখবো আর কি। তারপরে ম্যাকাইভার এবং পেজ, এই দুইজন সমাজবিজ্ঞানী তার সোসাইটি গ্রন্থে বলছেন যে সমাজবিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। অর্থাৎ সমাজ এবং সামাজিক সম্পর্ক, সমাজ এবং সেই সমাজের মধ্যে মানুষের সামাজিক যে সম্পর্কগুলো আছে, মানুষের সাথে দলের সম্পর্ক, দলের সাথে সমষ্টির সম্পর্ক, সমষ্টির সাথে রাষ্ট্রের সম্পর্ক, এই বিভিন্ন রকমের সামাজিক সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়ে কি আলোচনা করে? এই সমাজ বিজ্ঞান আলোচনা করে। পরবর্তীতে অধ্যাপক মরিস জিন্সবার্গের একটা সংজ্ঞা দেখতে পাই আমরা, ব্যাপক অর্থে সমাজবিজ্ঞান অন্তমানবিক কার্যপ্রক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং তাদের অবস্থা ও ফলাফল সম্পর্কে পাঠ করে। পরবর্তীতে আমরা ডেভিড পোপেনে বলে তার সোশিওলজি গ্রন্থে সমাজবিজ্ঞান হলো সমাজ ও সামাজিক আচরণের সুশৃঙ্খল ও বস্তুনিষ্ঠ অধ্যয়ন। তারপরে আরটি শেফার বলেন তার সোশিওলজি গ্রন্থে যে এখানে কিন্তু গ্রন্থগুলোর নাম কিন্তু সেম, দেখছো, কিন্তু রাইটারের মাধ্যমে আমরা এই ডিস্টিংগুইশগুলো করে থাকি সাধারণত সমাজবিজ্ঞানে। সমাজবিজ্ঞান মানব গোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক পাঠ। পরবর্তীতে নেইল জে স্মেলসার বলেন তার সোশিওলজি গ্রন্থে, তিনজনেই কিন্তু গ্রন্থের নাম সোশিওলজি, কিন্তু রাইটার আলাদা। কি বলতেছে যে সমাজবিজ্ঞান হলো এমন একটি অভিজ্ঞতা বা গবেষণা নির্ভর বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। ভেরি গুড। তারপরে গিডিংস হচ্ছে তার গ্রন্থে বলতেছেন যে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলী বা প্রপঞ্চের বিজ্ঞান। সামাজিক ঘটনাবলী বা তার প্রপঞ্চের বিজ্ঞান। সামাজিক ঘটনাবলী কি? সমাজের মধ্যে যা ঘটে তাই সামাজিক ঘটনা বলি, এবং সেই সমাজের মধ্যে যা ঘটে তার যে রিয়াকশন আসে, প্রপঞ্চ বা সোশ্যাল ফেনোমেনা যে বিষয়টা আমরা জানি ইংরেজিতে, এই প্রপঞ্চের ঘটনাবলী কি? এই অধ্যাপক কে বলছেন? এই সংজ্ঞাটা কে দিয়েছেন? গিডেন্স। জানার জন্য জানা আহামরি ইম্পর্টেন্ট না। এবং এতগুলো যে সংজ্ঞা আমরা দেখলাম, বিশাল সংজ্ঞা দেখলাম, আমরা কিন্তু কয়টা মনে রাখছি? যে তোমার সামনারের একটা সংজ্ঞা মনে রাখছি, এমিল ডুরখেমের একটা সংজ্ঞা মনে রাখছি, এবং ম্যাক্স ওয়েবারের একটা সংজ্ঞা মনে রাখছি। ঠিক আছে, এই তিনজন। তোমাদের জন্য একটা প্রশ্ন, বলো তো 4 ফাউন্ডিং ফাদার্স কারা? সমাজবিজ্ঞানের 4 জন বিখ্যাত সমাজবিজ্ঞানী কারা? যদি মনে না থাকে তাহলে ভিডিওটা আরেকবার টান দাও, টান দিয়ে পিছন থেকে দেখে আসো। পরবর্তীতে সমাজবিজ্ঞানের উপযুক্ত সংজ্ঞাগুলোর সার্বিক বিশ্লেষণের মাধ্যমে বলা যায় সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান, অবশ্যই সমাজের বিজ্ঞান। সমাজ ছাড়া সমাজবিজ্ঞানকে কল্পনা করা অসম্ভব। সামনার এই কথাটা বলছিল। সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান কে বলছিল? অধ্যাপক গিডেন্স। তারপরে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, অবশ্যই সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। সামাজিক প্রতিষ্ঠান ছাড়া আমরা এটা সমাজ কল্পনা করতে পারি না। সামাজিক প্রতিষ্ঠান কি? স্কুল, কলেজ, বিদ্যালয় যা যা আছে আর কি। সামাজিক সংগঠন এবং সামাজিক পরিবর্তনের বিজ্ঞান। সামাজিক সংগঠনগুলো কি? সামাজিক সংগঠনগুলো হচ্ছে যেখানে মানুষ জমায়েত হয়। মানুষ কিন্তু বিদ্যালয়ের মধ্যেও জমায়েত হয়, তো সেটা কি সামাজিক সংগঠন? না। সামাজিক সংগঠন হচ্ছে তোমার সাংস্কৃতিক সংগঠনের মতোই, যেগুলো হচ্ছে সমাজবদ্ধ মানুষকে আরও ভালোভাবে সমাজের সাথে খাপ খাওয়াইতে সহায়তা করে। তারপরে সামাজিক সম্পর্কের বিজ্ঞান। মানুষ এবং মানুষের মধ্যে যে সমাজবদ্ধ সম্পর্ক আছে, সেই সম্পর্কের বিজ্ঞান কি? সমাজ বিজ্ঞান।
পরবর্তীতে আমরা বলতে পারি যে ইন জেনারেল একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সমাজবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা বস্তুনিষ্ঠ বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচার আচরণ তথা পারিবারিক সম্পর্ক নিয়ে গবেষণা করে। অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও পর্যালোচনা। এটা ইম্পর্টেন্ট যে সমাজ ও সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও পর্যালোচনা। বিশ্লেষণটা কেমন হইতে হবে? বিজ্ঞান ভিত্তিক হইতে হবে, এবং এই যে পর্যালোচনাটা করা হলে এই পর্যালোচনাটাও সমাজ ও সমাজবদ্ধ মানুষের মধ্যকার করতে হবে। পরবর্তীতে আমরা যাই সমাজবিজ্ঞানের প্রকৃতিগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে নেচার। প্রকৃতি তো নেচারই না, তো নেচার জিনিসটা কি? নেচার জিনিসটা হচ্ছে ওই সম্পর্কে, মনে করো সমাজবিজ্ঞান একটা জিনিস আছে, এই সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি কি আর কি, এক কথা বলতে গেলে প্রকৃতি ও প্রকৃতি বা বৈশিষ্ট্য আর কি। কোনো বিষয় বা বস্তুর প্রকৃতি বলতে ওই বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য, স্বরূপ, স্বভাব বা পরিচয়কে বোঝায়। অতএব সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে সমাজবিজ্ঞান বিষয়ের বৈশিষ্ট্য, স্বরূপ, স্বভাব বা পরিচয়কে বোঝায়। ওই একই কথা দুইবার বলা হয়েছে যে বেসিক্যালি প্রকৃতি হচ্ছে বৈশিষ্ট্য ভাই, যে আমার সমাজবিজ্ঞান একটা সাবজেক্ট, আমি তোমার সোজা বাংলায় বলি, আমার একটা সমাজবিজ্ঞান সাবজেক্ট, এই সাবজেক্টের কী কী বৈশিষ্ট্য আছে, কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে। মনে করো আমি একজন মানুষ বা তুমি একজন মানুষ, তুমি পড়ার টেবিলে বসা আমার এই ক্লাসটা দেখতেছো বা ভিডিওটা দেখতেছো না, তুমি একজন মানুষ হিসেবে চিন্তা করো যে তোমার কী কী বৈশিষ্ট্য আছে। মনে করো তোমার নাম হচ্ছে মনে করো আকাশ, তোমার নাম, রাইট? আকাশ, তুমি কি করতেছো ভাই? তুমি করতেছো যে তুমি বলতেছো যে আমার নিজের বৈশিষ্ট্য হচ্ছে আমি একজন ভালো ছেলে, আমি হচ্ছে সারাদিন পড়াশোনা করি, স্কুলে যাই, বন্ধুদের সাথে খেলাধুলা করি, আড্ডা দেই, গান গাই, ঘুমাই। এই হচ্ছে আমার মোটামুটি বৈশিষ্ট্য। আমি সারাদিন একটা রুটিন বললাম, প্লাস হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো বললাম। এছাড়াও কি আমি ভদ্র ছেলে, নম্র ছেলে, আমার বিহেভিয়ার ভালো। এই জিনিসগুলো হচ্ছে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কীভাবে কাজে লাগানো যায় এটাই। বাস্তবিক পক্ষে সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যেই সমাজবিজ্ঞানের পরিচয় পাওয়া যায় বা প্রকৃতি ফুটে ওঠে। জ্ঞানের প্রত্যেকটি শাখারই নিজস্ব প্রকৃতি রয়েছে, কাজে এই কথা নিঃসন্দেহে বলা যায় জ্ঞানের শাখা হিসেবে সমাজবিজ্ঞানের রয়েছে স্বতন্ত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য, যা সমাজবিজ্ঞানকে অন্যান্য শাখা থেকে বা আলাদা সত্তা প্রদান করেছে। অর্থাৎ বলতে চাইতেছে যে প্রত্যেকটা সাবজেক্টেরই তো এক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তুমি আকাশ, তারপর মনে করো আরেকজনের নাম দাও, আরেকজন মনে করো নিলয়। এই নিলয় এবং আকাশ দুইজনের বৈশিষ্ট্য বা প্রকৃতি কি সেম হবে? হ্যাঁ, কিছু কিছু বৈশিষ্ট্য হয়তো বা সেম হবে, যে এরা ভালো বন্ধু এবং ভালো বন্ধু দুজনই ইন্ট্রোভার্ট, কিন্তু সকল ক্ষেত্রে কি সেম হবে? না, তাদের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবেই থাকবে। এবং সেটাই বলতে চাইতেছে যে সোশিওলজি যেহেতু একটা আলাদা সাবজেক্ট এবং আহামরি নতুন সাবজেক্ট না, কিন্তু আহামরি পুরাতন সাবজেক্ট না, কিন্তু এই 1800 সালের পরে এটা আসছে। তো এটা বলতে চাইতেছে যে যেহেতু আলাদা একটা সাবজেক্টই এবং এটার বৈশিষ্ট্যও আলাদা হবে। আচ্ছা, তারপরে কি কি বৈশিষ্ট্য আমরা পাই? প্রথমেই পাই হচ্ছে সমাজ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক পাঠ। আমার এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক পাঠ তো অবশ্যই হইতে হবে, যে বৈজ্ঞানিক যে কার্যকলাপগুলো আছে, বৈজ্ঞানিক যে রীতিনীতি আছে, বৈজ্ঞানিক যে নিয়মকানুন আছে, সমাজবিজ্ঞান কি সেটা মানে? হ্যাঁ মানে দেখে এটার নাম দিন শেষে সমাজ বিজ্ঞান হয়েছে, লাস্টে এটার বিজ্ঞান আছে। আচ্ছা, আমরা আসলে একটু দেখি। সমাজবিজ্ঞান সমাজত মানুষের পারস্পরিক সম্পর্কে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। কিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে? সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ। এক লাইনে পুরোটা আলোচনা করে দেওয়া যায় যে সমাজস্থ মানুষ, যে সমাজের মধ্যে যে মানুষগুলো বসবাস করতেছে, তাদের যে পারস্পরিক সম্পর্ক আছে, মনে করো তোমার এবং আমার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, বা ভাইয়ার যে সম্পর্ক, ভাই ভাইয়ের যে সম্পর্ক, এই সম্পর্কটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ করাই হচ্ছে সমাজ বিজ্ঞানের কাজ। সোজা হিসাব, সোজা বাংলা। পরবর্তীতে তাই বলা যায় সমাজবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের পর্যায়ভুক্ত একটি বিজ্ঞান। সামাজিক মানুষের আচার আচরণ, আদর্শ মূল্যবোধ, সামাজিক কার্যাবলী, সামাজিক রীতিনীতি কিভাবে, অর্থাৎ সামাজিক মানুষের আচার আচরণ, আদর্শ মূল্যবোধ, সামাজিক কার্যাবলী, সামাজিক রীতিনীতি কিভাবে পারস্পরিক সামাজিক সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে এবং কিভাবে তার চলমানতা বজায় থাকে, এইসব নিয়ে গবেষণা করতে গিয়ে গোটা সমাজের মধ্যে অনুসন্ধান করতে হয়। তাই সমাজবিজ্ঞানকে বিশাল কথাবার্তা লেখা আছে। মেইন কথা কি? মেইন কথা হচ্ছে তোমার সমস্ত মানুষের পারস্পরিক সম্পর্কে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ করে কে? পারস্পরিক সম্পর্কে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ করে হচ্ছে এই সমাজবিজ্ঞান। পরবর্তীতে দেখি সমাজবিজ্ঞান মূলত সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সমাজের পূর্ণাঙ্গ পাঠ কেন? প্রশ্ন আসে না যে ভাই সমাজের তো আংশিক পাঠও হইতে পারতো? না ভাই, সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। পুরা সোসাইটি নিয়ে আমরা আলোচনা করে থাকি। মানুষের আদর্শ, মূল্যবোধ, বৈশিষ্ট্য, মানুষের মধ্যকার সম্পর্ক, মানুষের সাথে সমাজের যে বিনিময়গুলো হয়, এটা হইতে পারে অর্থনৈতিক বিনিময়, রাজনৈতিক বিনিময়, বা হচ্ছে মনে করো মানুষের সাথে বিভিন্ন ইনস্টিটিউশন যেমন বিদ্যালয়, তারপর ধর্মীয় প্রতিষ্ঠান, এদের যে সম্পর্ক, পুরা জিনিসটা অর্থাৎ পুরা সমাজ ব্যবস্থা নিয়ে কি আলোচনা করে? সমাজ বিজ্ঞান আলোচনা করে। এবং এটাই বলতে যেতে যে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। যে সোশিওলজি তুমি যদি পড়তে পারো তাহলে সমাজকে তুমি আলাদা লেন্সে দেখবা, আলাদা চোখে দেখবা।
কি বলা হয়েছে যে সমাজের আলোচ্য বিষয় হলো সমাজ, তাই সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। রাষ্ট্রনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি যেখানে সমাজের এক একটা দিক নিয়ে আলোচনা করে, সেখানে সমাজবিজ্ঞান সমাজকে ব্যাপকভাবে ও সার্বিকভাবে অধ্যয়ন করে। সমাজকে ব্যাপকভাবে সার্বিকভাবে অধ্যয়ন করে, এই হচ্ছে মোটামুটি সামারি। সামাজিক মানুষের আচার আচরণ, আদর্শ মূল্যবোধ, রীতিনীতি ও সামাজিক কার্যাবলী কিভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে এবং কিভাবে এর গতিশীলতা বজায় থাকে তা নিয়ে সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ বিশ্লেষণে নিশ্চয়তা দেয়। এছাড়া ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করে থাকে। এজন্য সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা যায়। মোদ্দা কথা, এখানে ইম্পর্টেন্ট লাইনটুকু কি আমি তোমাদেরকে দাগায় দিই, যে একটা লাইন পড়লে তুমি পুরোটা বুঝতে পারবা। সমাজবিজ্ঞান সমাজকে ব্যাপকভাবে ও সামগ্রিকভাবে অধ্যয়ন করে, এতটুকু। তারপরের লাইনটুকু কি, তারপরে হচ্ছে সমাজ কাঠামো সম্পর্কিত অধ্যয়ন। সমাজ কাঠামোটা কি? সমাজ কাঠামো কি প্রশ্ন আসে না? সমাজ কাঠামো হচ্ছে সমাজের একক কি বা অণু কি। তোমরা 9 10 কিন্তু পড়ে আসছো। যাদের সায়েন্স ছিল তারা সায়েন্স বা কমার্স ছিল তাদের বাংলাদেশে বিশ্ব পরিচয় পড়ে আসছে, যারা আর্টস ছিল তারা তো বিস্তারিত পড়ছি। সমাজের একক হচ্ছে পরিবার, অর্থাৎ সমাজের শুরু হয় এই পরিবার দিয়ে। আমি মানুষ, রাইট? আমার একটা পরিবার আছে, বা তুমি মানুষ, তোমার কিন্তু একটা পরিবার আছে, ফ্যামিলি আছে, রাইট? তো তোমার এই পরিবার বা ফ্যামিলি যে আছে, এই যে ফ্যামিলি বা পরিবারটা আছে, এই পরিবারের মাঝখানে তুমি কি করো? এই পরিবারের সাথে তুমি কাজ করো, এই পরিবারের সাথে তুমি মিলেমিশে থাকো। এই পরিবার থেকেই মোটামুটি তোমার জন্মের বা বিকাশের বা সামাজিকীকরণের শুরু হয়, রাইট? পরবর্তীতে পরিবার কি হয়? পরিবার তোমাকে সাপোর্ট দেয়, কিন্তু তোমার একটা সার্কেল থাকে, তুমি বিদ্যালয়ে যাও, বা তোমার যে মহল্লা থাকে, হ্যাঁ, অর্থাৎ ব্যক্তি থেকে দল, যেটা হচ্ছে তোমার পরিবার, পরিবার থেকে সমষ্টি, সমষ্টি কি? তোমার মহল্লা বা তোমার এলাকা বা তোমার শহর, এই জিনিসটা। এই তিনটা জিনিস এখানে আলোচনা করে, যে সমাজ কাঠামো সম্পর্কে ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করাই হচ্ছে এই সমাজবিজ্ঞানের কাজ। এবং তাই জন্য সমাজবিজ্ঞানের একটা বৈশিষ্ট্য কি? সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক কাঠামো সম্পর্কে অধ্যয়ন করে। সমাজবিজ্ঞান একটা বিশ্লেষণধর্মী বিজ্ঞান। বিশ্লেষণধর্মী বিজ্ঞান কি? চলো দেখি বিশ্লেষণধর্মী বিজ্ঞানটা কি, যে এটা কি বিশ্লেষণ করে। সমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়া বিশ্লেষণ করে, সোজা হিসাব। বিশ্লেষণধর্মী বিজ্ঞান হচ্ছে ইন আ সেন্স, আচ্ছা তোমাদের জন্য একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি এই পর্যায়ে, সমাজবিজ্ঞান কিন্তু শুধুমাত্র একটা তাত্ত্বিক বিষয়, অর্থাৎ এটা কোনো ব্যবহারিক দিক নাই। এবং সমাজবিজ্ঞানের এখন প্রশ্ন আসতে পারে, ভাই এটা তো ব্যবহারিক দিক থাকার কথা। হ্যাঁ, সমাজবিজ্ঞানের তো আমরা প্রয়োগ দেখি, ভাই সমাজবিজ্ঞানের প্রয়োগ তুমি দেখো, কিন্তু সেই প্রয়োগটা সমাজবিজ্ঞান করে না। সমাজবিজ্ঞানের কাজ হচ্ছে পুরো রিপোর্ট, ফাইন্ডিংস তৈরি করে দেয়া, এবং সেই প্রয়োগটা করে গিয়ে কে? প্রয়োগটা করে হচ্ছে মনোবিজ্ঞান, সমাজকর্ম, সমাজ কল্যাণ, বা হচ্ছে তোমার আরও যারা আছে, অর্থনীতি, রাষ্ট্রনীতি, বা হচ্ছে আরও যারা আছে, মেইনলি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলিকে, হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে সোশিওলজি, এবং তাদের আন্ডারে থেকে বাকি যারা আছে তারা হচ্ছে ফিল্ড লেভেলে কাজ করে, অর্থাৎ এর কোনো ব্যবহারিক দিক নেই, এর শুধু তাত্ত্বিক দিক আছে। তো বিশ্লেষণধর্মী বিজ্ঞান বলার কারণ কি, বা এই কথাগুলো বলার কারণ কি? এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে সমাজবিজ্ঞান যে বিশ্লেষণধর্মী বিজ্ঞান, বিশ্লেষণধর্মী বিজ্ঞানের বৈশিষ্ট্যটা কি হয়, বা জিনিসটা কি হয়? বিশ্লেষণধর্মী বিজ্ঞান বলার একমাত্র কারণ হচ্ছে এইটা শুধুমাত্র বিশ্লেষণ করে কাগজে কলমে মানুষের মধ্যকার সম্পর্ক, কাদের সম্পর্ক? মানুষের পারস্পরিক সম্পর্কের ক্রিয়া প্রতিক্রিয়া, এছাড়া এর কোনো কাজ নেই। পরবর্তীতে আমরা দেখি সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞানটা কি? সমাজবিজ্ঞান তুমি যখন পড়তে যাবা অ্যাজ আ সোশিওলজি জুনিয়র সোশিওলজিস্ট, তুমিও কিন্তু একজন জুনিয়র সোশিওলজিস্ট, সমাজবিজ্ঞান তুমি পড়তেছো, মানে কি? এই যে এমিল ডুর্খেম, ম্যাক্স ওয়েবার, বা যে 4 ফাউন্ডিং ফাদার্সের কথা তোমাদের একদম শুরুতে বললাম না, এরা হচ্ছে বড় মাপের সোশিওলজিস্ট, কিন্তু তুমিও একজন ছোট মাপের সোশিওলজিস্ট। কিন্তু তোমার যারা সোশিওলজি নিয়ে পড়াশোনা করে তাদের হচ্ছে একটা নিয়ম থাকে যে মূল্যবোধ নিরপেক্ষ হইতে হবে, অর্থাৎ এই জায়গার মধ্যে কে ভালো কে খারাপ, কে কি করতেছে, বা হচ্ছে তোমার নিরপেক্ষতার যে বিষয়টা, এই যে লেখা আছে কোনটি ভালো কোনটি মন্দ, কি হওয়া উচিত কি হওয়া অনুচিত, কোনটি ঠিক নয় ইত্যাদি প্রশ্নে নিরপেক্ষতা অবলম্বন করে। তোমার উদাহরণ দিই, খুব ভালোভাবে বুঝতে পারবা তাহলে। মনে করো, একটু এক্সট্রিম উদাহরণ দিলাম, কেউ কিছু মনে করো না। ধরো সিগারেট, ধূমপান কি খারাপ আমরা জানি, কিন্তু একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে তুমি কখনো বলতে পারবে না যে ধূমপান খারাপ। কেন খারাপ ভাই? এটার ভালো মন্দ দিক কোনটি ঠিক নয় তুমি বলতে পারবে না। সেখানে তুমি বলবা যে ধূমপান করলে ক্যান্সার হয়, ধূমপান করলে অর্থ খরচ হয়, ধূমপান করলে আশেপাশের যারা মানুষ আছে, কাছের মানুষজন, তাদের পরোক্ষভাবে ধূমপানের সুযোগ করে দেওয়া হয়, হ্যাঁ। এবং তার সাথে বলবা তুমি যে ধূমপানের ভালো দিকগুলো, ধূমপান করলে সরকার ট্যাক্স পায়, ধূমপান করলে হচ্ছে কি দোকানদারের লাভ হয়, ধূমপান করলে হচ্ছে তোমার রাষ্ট্রের অর্থনীতি সচল থাকে,
এই জিনিসগুলো তুমি তুলে ধরবে একজন মানুষের সামনে যে ধূমপানের খারাপ দিক এটা, ধূমপানের ভালো দিক এটা। তুমি অ্যাজ এ সোশিওলজিস্ট কখনো বলতে পারবে না যে ভাই এটা ভালো এটা খারাপ। তবে হ্যাঁ, তুমি এতটুকু ম্যানিপুলেট করতে পারো, এবং যেটা ম্যাক্সিমাম সোশিওলজিস্ট করে আমরা জানবো, এতটুকু ম্যানিপুলেট করে যে থাকে না যে ব্রেন ওয়াশের বিষয়টা, যে ভাই খারাপ জিনিসগুলো এত বাজেভাবে আমি বলছি, ভালো জিনিসগুলো এত সূক্ষ্মভাবে বলছি, আমি মনে করবো যে এটা খারাপ খারাপ খারাপ। বিষয়টা হচ্ছে যে ব্রেন ওয়াশ করবো, দিন শেষে বাকি আপনার ইচ্ছা, দেখেন যা ভালো মনে করেন। পরবর্তীতে প্রাকৃতিক বিজ্ঞান নয়। প্রাকৃতিক বিজ্ঞান নয় কি? প্রাকৃতিক বিজ্ঞান জিনিসটা কি? প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে যে এটা হচ্ছে গবেষণাগারে যে গবেষণা করে না, হ্যাঁ, গবেষণাগারে যে পরীক্ষা নিরীক্ষা করে না, প্রাকৃতিক বিজ্ঞান। মনে করো যারা কেমিস্ট্রি পড়ে বা হচ্ছে যারা ফিজিক্স পড়ে, তারা কি করে, কেমিস্ট্রি নিয়ে হচ্ছে ল্যাবের মধ্যে একটু লাড়াচাড়া করে, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানি, অক্সিজেন, এই সেই অনেক রকমের জৈব যৌগ নিয়ে লাড়াচাড়া করে তারা, রাইট? কিন্তু সমাজবিজ্ঞানের কি কোনো ল্যাবরেটরি আছে? সমাজবিজ্ঞানের ল্যাবরেটরি তো পুরা সোসাইটি, আমার পুরা সমাজটাই হচ্ছে সমাজবিজ্ঞানের ল্যাবরেটরি। অর্থাৎ এখানে আমরা কোনো প্রাকৃতিক বিজ্ঞানের মতো আচরণ করি না, এখানে আমরা সামাজিক বিজ্ঞানের মতো আচরণ করি। সামাজিক বিজ্ঞান জিনিসটা কি? প্রথমে হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্স, প্রথমে হচ্ছে সোশ্যাল সায়েন্স। এই সামাজিক বিজ্ঞানের একটা অংশ হচ্ছে সোশিওলজি, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের একটা পার্ট হচ্ছে সোশিওলজি। এবং সামাজিক বিজ্ঞান অন্যান্য দিক কি, যেমন অর্থনীতি, নৃবিজ্ঞান, তারপরে হচ্ছে অপরাধ বিজ্ঞান, হ্যাঁ, রাজনীতি বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান, এই জিনিসগুলো হচ্ছে এই সোশ্যাল সায়েন্সের আন্ডারে পড়ে। কিন্তু এই সোশ্যাল সায়েন্সের একটা ছোট একটা অংশ হচ্ছে সামাজিক সোশিওলজি বা সমাজ বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের ছোট অংশ হচ্ছে সমাজ বিজ্ঞান। পরবর্তীতে দেখি আমরা সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। কোথায়? সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। ওই যে একদম শুরুতে বলছিলাম ভাই, অগাস্ট কোট কি বলছিল? সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। স্থিতিশীলতা জিনিসটা কি? স্থিতিশীলতা জিনিসটা হচ্ছে যে ওই যে পরিবার, বিবাহ বা হচ্ছে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, এগুলা। আর মানুষের মধ্যকার যে প্রেমের বিকাশ, প্রেমের বৃদ্ধি, প্রেমের পতন, এই জিনিসগুলো হচ্ছে গতিশীলতা। অর্থাৎ সমাজবিজ্ঞান স্থিতিশীলতা নিয়েও আলোচনা করে, সমাজবিজ্ঞান গতিশীলতা নিয়ে আলোচনা করে, এর ভালো দিক নিয়ে আলোচনা করে, এর খারাপ দিক নিয়ে আলোচনা করে, ওই জিনিসটা আর কি। কোথায় দেখি? এই যে উদাহরণ হিসেবে বলতে পারি আমরা ধর্ম, শিক্ষা, বিয়ে, রাজনীতি, অর্থনৈতিক প্রতিষ্ঠান, পরিবার, এই জিনিসগুলো হচ্ছে স্থিতিশীলতা। তাহলে আমার গতিশীলতা কি? গতিশীলতা হচ্ছে তোমার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কিভাবে পরিবর্তিত হয়েছে, এই যে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ বিকাশ হচ্ছে, কিভাবে পতন হচ্ছে, অর্থাৎ মোটামুটি পরিবর্তন বলা যায় আর কি। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে দেখি আমরা বস্তুনিষ্ঠ বিজ্ঞান। বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলতে কি বোঝায়? বস্তুনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে যে তোমার মনে করো এখানে কোনো দুর্নীতি, অনিয়ম এসবের সুযোগ নেই। যেমন একটা উদাহরণ দেই, তিনি হচ্ছেন একজন বস্তুনিষ্ঠ শিক্ষক। এটা দ্বারা কি বোঝায়? যে তার যে যা যা দায়িত্ব আছে, ভালোভাবে খাতা চেক করা, ভালোভাবে কোশ্চেন করা, কোনো শিক্ষার্থীকে আলাদাভাবে সুযোগ না দেওয়া, এই সুযোগগুলো তিনি দিতেছেন না। অর্থাৎ একদম যা করা দরকার তাই করতেছে, সে হচ্ছেন একজন বস্তুনিষ্ঠ শিক্ষক। তেমনইভাবে একজন বস্তুনিষ্ঠ সাবজেক্ট কি, বস্তুনিষ্ঠ বিজ্ঞান কি? বস্তুনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞান। পরবর্তীতে গবেষণাধর্মী পাঠ। গবেষণাধর্মী পাঠ, ভাই একটু আগে আপনি বলে আসলেন যে ভাই এটা প্রাকৃতিক বিজ্ঞান না, হ্যাঁ, এখন আবার এসে বলতেছেন, ফটকাইতেছেন যে এটা হচ্ছে গবেষণাধর্মী পাঠ। হ্যাঁ, কাহিনী কি? কাহিনী হচ্ছে ভাই এইটা ল্যাবরেটরিতে গবেষণা করে না, এটার গবেষণার ফিল্ড হচ্ছে মানুষ, মানুষের আচার আচরণ, ব্যবহার, হ্যাঁ, শিক্ষা দীক্ষা, যা যা আছে ইত্যাদি, যা যা আছে এই জিনিসগুলো হচ্ছে তোমার আলোচনা করে। এই যে মানুষের আচার আচরণ, কার্যাবলী, পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন রকমের সামাজিক সমস্যা, শিল্পায়ন, হ্যাঁ, নগরায়ন, পরিবার, বিবাহ ইত্যাদি নিয়ে গবেষণা করে। অর্থাৎ এর গবেষণার ফিল্ড হচ্ছে আমার পুরা সোসাইটি। তারপরে কি তাত্ত্বিক বিজ্ঞান। এটা কিন্তু আমি একদম শুরুতে বলে আসছিলাম যে এর কোনো ব্যবহারিক প্রয়োগ নাই, কারণ এটা শুধুমাত্র তত্ত্ব যে জিনিসটা আছে, যেসব থিওরিজ আছে, সেই থিওরিজগুলো প্রদান করার মাধ্যমে বিরত থাকে। তত্ত্বর পরবর্তীতে কি হবে কি না হবে, কোথা থেকে হবে, এই বিষয়গুলো নিয়ে মাথা আহামরি ঘামায় না। এটা মাথা ঘামায় কারা? সোশ্যাল সায়েন্সের অন্য যে শাখাগুলো আছে, অর্থনীতি, রাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান বা হচ্ছে যারা আছে ওরা। অর্থাৎ এটার হেড অফ দ্য ব্রেইন হচ্ছে সোশিওলজি, বাকি এক্সিকিউটের কাজ করে অন্যান্য বিজ্ঞান, অন্যান্য সামাজিক বিজ্ঞান। পরবর্তীতে কি? যৌক্তিক ও বাস্তবসম্মত। অবশ্যই যৌক্তিক ও বাস্তবসম্মত, নাহলে কি এটা তুমি আলাদা একটা সাবজেক্ট হিসেবে পড়তে পারো না। এটা যা বলে সেটা হচ্ছে যৌক্তিক এবং বাস্তবসম্মত। সার্বজনীন সমাজ সম্পর্কিত পাঠ।
সার্বজনীন সমাজ সম্পর্কিত পাঠ কি? এটার যে স্তর বিন্যাস বা এটার যে কাঠামো আছে, এটার যে স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে খুব সুসংগঠিত, সুশৃঙ্খলিত। যেমন সার্বজনীন সমাজ কি? যেমন মনে করো, তোমাকে উদাহরণ দিই, এই যে একটা পিরামিড মনে করো, এটা কিন্তু আমি মুছে দিই একটু পর। পিরামিডের একদম শুরুতে কি থাকে? শুরুতে থাকে পরিবার, তারপরে মনে করো আছে হচ্ছে তোমার মহল্লা, এবং নিচে হচ্ছে তোমার শহর। সমাজবিজ্ঞান কি করে? পুরা জিনিসটাকে নিয়ে আলোচনা করে। সার্বজনীন পাঠ, সার্বজনীন অর্থাৎ সব কিছু সম্পর্কিত পাঠ, সার্বজনীন সমাজ সম্পর্কিত পাঠ। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা যে এই যে একটু একটু দাগায় দিই, গ্রামীণ ক্ষমতা, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার স্তর বিন্যাস, অপরাধ ইত্যাদি সম্পর্কে যত রকমের জিনিস আছে সব। পরবর্তীতে দেখি, সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান নয়। এতক্ষণ যেটা বলছিলাম সেটাই। পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশনা প্রদান করে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যেটা বলছিলাম, যেটার কাজ হচ্ছে শুধুমাত্র দিক নির্দেশনা প্রদান করা। দিক নির্দেশনার পাশাপাশি এর আহামরি আলাদাভাবে কোনো কাজ থাকে না। ঘটনার কার্যকারণ নির্ণয়, ঘটনার কার্যকারণ নির্ণয়টা আমরা একটু পড়ি। সমাজবিজ্ঞান মূলত ঘটনাসমূহের কার্যকারণ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন। যে কার্যকারণ জিনিসটা কি? কার্যকারণ শব্দের অর্থ হচ্ছে প্রতিটা জিনিসের কাজের মানে কারণ। মনে করো একটা ঘটনা ঘটছে, মনে করো এই সময় তুমি পড়াশোনা করতেছো, হঠাৎ করে তোমার হাত থেকে পেন্সিলটা পড়ে গেছে, নিচে মাটিতে পড়ে গেছে। এই যে তোমার পেন্সিলটা মাটিতে পড়ে গেছে, সমাজবিজ্ঞান বলে, বা যুক্তিবিদ্যার ক্ষেত্রে যাদের যুক্তিবিদ্যা আছে তারা পড়বা, সেটা বলে যে কার্যকারণ, কার্য ছাড়া, কারণ ছাড়া কোনো কার্য হয় না। বুঝতে পারছো? যে তুমি হয়তো বা ঘুমাইতেছো, মানে ঘুম ঘুম চোখে পড়তেছো, তাই হচ্ছে তোমার পেন্সিলটা পড়ে গেছে। অর্থাৎ একটা কার্য হয়েছে এবং তারপরে কারণটা হয়েছে, এবং সেই ঘটনার যে কার্যকারণটা আছে সেটা নির্ণয় করার কাজ কার? নির্ণয় করার কাজ হচ্ছে সমাজবিজ্ঞানের। পরবর্তীতে সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক শ্রেণীর বিজ্ঞান। স্তরবিন্যাসটা কি? সামাজিক খ্যাতি, রীতি নীতি, কে গরিব কে ধনী, এই যে স্তর, সামাজিক বিভিন্ন স্তর আছে, কে নিম্নবিত্ত, কে উচ্চবিত্ত, কে কোন সমাজ থেকে বিলং করে, এই পুরা জিনিসটাকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান। এই যে দেখো, সমাজে বিরাজমান যশ, খ্যাতি, সম্পদ, সুযোগ সুবিধা প্রভৃতি, অর্থাৎ সম্পদ যে শুধুমাত্র কে ধনী কে গরিব এরকম না, এখানে হচ্ছে কতটুকু সুযোগ সুবিধা হবে, কে বেশি পাইতেছে, কে প্রিভিলেজড, কে কম প্রিভিলেজড, কে একদমই প্রিভিলেজ না, এই বিষয়গুলো নিয়ে ওভারঅল আলোচনা করি কি আমাদের এই সমাজবিজ্ঞান। পরবর্তীতে দেখি আমরা, পরবর্তীতে আমরা সমাজবিজ্ঞানের পরিধির মধ্যে চলে আসি। অর্থাৎ এতক্ষণ আমরা দেখতেছিলাম কি সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্য বা প্রকৃতি। পরিধির মধ্যে কি বলা হয়েছে? পরিধির মধ্যে বলা হয়েছে যে সমাজবিজ্ঞানের সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করতে গিয়ে আমরা একটা বিষয় অনুধাবন করতে পারছি। কি অনুধাবন করছি জানি? সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ। পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। হ্যাঁ, অবশ্যই সমাজবিজ্ঞানের মূল আলোচনার বিষয় হচ্ছে মানুষ, এবং মানুষে বা মানুষের সমাজের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে এই জিনিসটা আলোচনা করে কি সমাজবিজ্ঞান। বাস্তবিক অর্থে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ, অর্থাৎ গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ করা। কি? গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ করা হচ্ছে সমাজবিজ্ঞানের কাজ। এই অর্থে আমরা গোটা সমাজকে সমাজবিজ্ঞানের পরিধি হিসেবে বিবেচনা করতে পারি। একটি প্রায়োগিক বিজ্ঞান এবং সমাজের বিজ্ঞান হিসেবে। প্রায়োগিক বিজ্ঞান এবং সমাজের বিজ্ঞান। প্রায়োগিক বিজ্ঞান কি? প্রায়োগিক বিজ্ঞান হচ্ছে যে তুমি এমন এমন থিওরিজ দাঁড় করায় রাখবা, এমন এমন ক্যালকুলেশন দাঁড় করায় রাখবা যেখানে পরিসংখ্যান থেকে শুরু করে, আমরা জানবো পরিসংখ্যান থেকে শুরু করে অপরাধ, অপরাধ থেকে শুরু করে গ্রাম শহর সকল কিছু আলোচনা করা হয়, কিন্তু সেটার প্রয়োগ করে না। অর্থাৎ প্রায়োগিক দিক আছে কিন্তু প্রয়োগ করে না অ্যাকচুয়ালি, যেটা তাত্ত্বিক দিক আছে ব্যবহারিক দিক নেই। এবং সেরকম একটা বিজ্ঞান সমাজের বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের পরিধি কোথায় শুরু এবং শেষ হয়েছে তা বলা কষ্টসাধ্য। এবং অন্যান্য বিজ্ঞানের যে সমাজবিজ্ঞানের কর্মপদ্ধতি ব্যাপক ও বিস্তৃত, অন্যান্য বিজ্ঞানের চেয়ে সমাজবিজ্ঞানের কর্মপদ্ধতি ব্যাপক ও বিস্তৃত। বিষয়টা এরকম যে নিজের ঢোল নিজে না পিটাইলে অন্য পিটাইলে ঢোল ফাইটা যায়। কেন? প্রত্যেকটা সাবজেক্টই তুমি পড়বা, তোমার যদি আর্টসের মধ্যে সাবজেক্ট থাকে মনোবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, প্রত্যেক জায়গায় তুমি পড়বা যে এটার কর্মপদ্ধতি হচ্ছে ব্যাপক এবং বিস্তৃত। অর্থাৎ নিজের ভালো কে না বলে আর কি। পরবর্তীতে সমাজের বিভিন্ন দিক পাঠন এবং গবেষণার জন্য সমাজবিজ্ঞানের যেসব শাখা প্রশাখার উদ্ভব ঘটেছে তা নিচে আলোচনা করা হলো। প্রথমটা হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ। সমাজতাত্ত্বিক মতবাদগুলা কি? সমাজতাত্ত্বিক মতবাদ হচ্ছে সোশিওলজিক্যাল থিওরি। এই যে তোমার বিভিন্ন রকমের তত্ত্বগুলো আছে, যে মনে করো অগাস্ট কোথ বা ম্যাক্স ওয়েবার বা এমিল ড্রুকহেম তোমার সুইসাইড সম্পর্কে বিখ্যাত বা মানে বিস্তারিত পড়াশোনা বা গবেষণা করছে।
তারপর হচ্ছে সিগমন্ড ফ্রয়েড, তিনি হচ্ছে তার ড্রিম স্বপ্ন সম্পর্কে বিস্তারিত গবেষণা করছে। এই থিওরিগুলো দাঁড় করায় কে? এই থিওরিগুলো দাঁড় করায় হচ্ছে তোমার এই সমাজতাত্ত্বিক মতবাদের মধ্যে আর কি। এই বিষয়টা বলা হয়েছে যে সমাজতাত্ত্বিক মতবাদ সোশিওলজিক্যাল থিওরি সম্পর্কে আলোচনা করে, এছাড়াও সমাজবিজ্ঞান পদ, প্রত্যয়, নীতি, সামাজিক সাধারণীকরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ করে। কি কি সম্পর্কে বিচার বিশ্লেষণ করে? পদ, প্রত্যয়, নীতি, সাধারণীকরণ। এটি তত্ত্ব গঠনের যৌক্তিক কৌশল এবং পদ্ধতিগত ক্ষেত্রের উপর আলোকপাত করে। সমাজ কোন নিয়ম দ্বারা পরিচালিত, কোন নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে, সামাজিক পরিবর্তনের নেপথ্যে কোন শক্তি কাজ করছে, সামাজিক সমস্যা প্রভৃতি বিষয় সম্পর্কে অগাস্ট কোত, এই যে তোমার বলছিলাম থিওরি কারা দেয়, থিওরি মানে থিওলজিস্ট যারা, তারা অগাস্ট কোত, কার্ল মার্কস, এমিল ডুকহেম, হারবার্ট স্পেন্সার এবং ম্যাক্স ওয়েবার প্রত্যেকে হচ্ছে তোমার প্রখ্যাত এবং বিখ্যাত সমাজবিজ্ঞানী। নামগুলো তোমাদের জানা থাকা জরুরি, ঠিক আছে? তারপর আমরা কি সমাজকে বিশ্লেষণ করার জন্য সমাজবিজ্ঞানীদের প্রদত্ত মনোবাদী সমাজবিজ্ঞানের পরিভুক্ত। এই যে তোমাকে বলছিলাম যে এমিল ডুকহেম সুইসাইড সম্পর্কে বলছে, বা সিগমন্ড ফ্রয়েড বলছে যে তোমার স্বপ্ন সম্পর্কে, বা কার্ল মার্কস বলছে তোমার শ্রেণী ব্যবধান সম্পর্কে। এই যে বিভিন্ন রকম সম্পর্কে বলছে, বিভিন্ন রকম সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, এগুলো আর হচ্ছে এক একটা থিওরি। পরবর্তীতে দেখি ঐতিহাসিক সমাজবিজ্ঞান। ঐতিহাসিক সমাজবিজ্ঞান কি? যে সমাজবিজ্ঞান ইতিহাস ভিত্তিক আলোচনা করে, অর্থাৎ ঐতিহাসিক সমাজবিজ্ঞান প্রাচীন সমাজের উদ্ভব, বিকাশ, জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করে এবং বর্তমান সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে। সমাজের ঐতিহাসিক বিষয়গুলি যেমন নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, সমাজের প্রাচীন সভ্যতা প্রভৃতি বিষয় সম্পর্কে ঐতিহাসিক তথ্যের আলোকেই প্রদত্ত তত্ত্বসমূহই ঐতিহাসিক সমাজতত্ত্ব। অর্থাৎ আগের কালের দিকের সাথে মানে ঐতিহাসিক সমাজতত্ত্বের একটা মানে তোমাকে ক্রিম পয়েন্টটা বলে দিই। ঐতিহাসিক সমাজতত্ত্ব হচ্ছে বেসিক্যালি আগের যত রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আগের মনে করো মানব সমাজের একদম শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত জিনিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বর্তমান সময় বা ভবিষ্যতে সেটাকে কিভাবে কাজে লাগাবো, এই জিনিসটাই নিশ্চিত করে হচ্ছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান। পরবর্তীতে হচ্ছে বিবাহ বা পরিবারের সমাজবিজ্ঞান। বিবাহ বা পরিবার, আমরা 9-10-এ কিন্তু পড়ছিলাম এরকম যে বিবাহ কত রকমের হয়। বিবাহ হয় হচ্ছে অনেক রকমের, যেমন হচ্ছে তোমার বহু বিবাহ, তারপর হচ্ছে তোমার কি বলে তোমার প্রত্নতাত্ত্বিক বিবাহ না কি জানি নামটা ভুলে গেছি, কেউ মনে বললে মনে করাই দিই। যে বিবাহের যেরকম বিভিন্ন রকমের প্রকারভেদ বা ধরন, যেমন মনে করো কেউ মনে পড়ছে নামটা, বহুপত্নিক বিবাহ বা বহুপত্নী বিবাহ, হ্যাঁ, বা হচ্ছে তোমার অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ, এই যেরকম বিভিন্ন রকমের বিবাহের ধরন আছে। বা হচ্ছে তোমার পরিবারের যে ধরনগুলো, পরিবারের ধরন কি, ওই তোমার একক পরিবার, অনুপরিবার, বা হচ্ছে তোমার যৌথ পরিবার, এই বিভিন্ন রকমের ধারা, ব্যাখ্যা, বিশ্লেষণ, এই জিনিসগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে হচ্ছে বিবাহ এবং পরিবারের সমাজতত্ত্ব। পরবর্তীতে সামাজিক জনবিজ্ঞান কি? জনবিজ্ঞান হচ্ছে বেসিক্যালি জনসংখ্যার গঠন, জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার বিকাশ, জনসংখ্যা হ্রাস পাইতেছে নাকি বৃদ্ধি পাইতেছে, এই জিনিসগুলোকে নিশ্চিত করা হচ্ছে তোমার মোটামুটি এই সামাজিক জনবিজ্ঞান। উদাহরণ হিসেবে বলা যায় জনসংখ্যা তত্ত্ব, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বন্টন এবং তার সামাজিক প্রভাব ইত্যাদি বিষয়গুলা এই সামাজিক জনবিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয়। পরবর্তীতে আমরা দেখি গ্রামীণ এবং নগর সমাজতত্ত্ব। বাংলাদেশের 76% মানুষ গ্রামে বসবাস করে। বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ গ্রামে বসবাস করে? 76%। তাহলে বাকি 23% মানুষ কোথায় বসবাস করে? শহরে বসবাস করে। আসলে কি তাই? স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে তোমার সমীক্ষা অনুযায়ী তাই। এখানে বিষয়টা হচ্ছে যে তোমার নগর এবং গ্রামীণ সমাজতত্ত্ব তোমরা যারা অনার্স লেভেলে পড়বা, যদি কখনো পড়ার সুযোগ হয় তাহলে দেখবা যে গ্রামীণ এবং নগর সমাজতত্ত্ব এই জিনিসটা হচ্ছে তোমার রুরাল সোশিওলজি এবং আরবান সোশিওলজি। রুরাল এবং আরবান সোশিওলজি, যেটা হচ্ছে তোমার গ্রামে বসবাসকারী মানুষের সুবিধা অসুবিধা, বা হচ্ছে তাদের কর্মক্ষেত্র, বা হচ্ছে শহরে মানুষজন কী রকমের অসুবিধা ফেস করতেছে, শহর থেকে মানুষ গ্রামে যায় বা গ্রাম থেকে মানুষ শহরে আসে কেন, এই ইত্যাদি বিষয়গুলো বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করে কি এই রুরাল সোশিওলজি। গ্রামীণ সমাজের কৃষি কাঠামো, অর্থনীতি, তারপর হচ্ছে বিবাহ, পরিবার, জ্ঞাতি সম্পর্ক, নেতৃত্ব, ক্ষমতা কাঠামো, মর্যাদা, সামাজিক কাঠামো, সমাজের স্তরবিন্যাস, শ্রেণী বৈষম্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। এটা শুধুমাত্র গ্রামের না, কিন্তু শহরেরও সেম বৈশিষ্ট্যগুলো নিয়ে এই শহর সমাজবিজ্ঞান আলোচনা করে। তারপর হচ্ছে তোমার সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো সমাজ, অর্থনীতি, নেতৃত্বের কাঠামো, ক্ষমতা কাঠামো, মর্যাদা ও স্তর বিন্যাস। বেসিক্যালি ভিতরেটুকু না পড়লেও তুমি পরীক্ষার হলে লিখে আসতে পারবা শুধুমাত্র পয়েন্টগুলো মনে রাখার মাধ্যমে। আমাদের এই সোশিওলজির একটা, তোমরা তো সবাই GPA 5 পাইতে চাও না, আমিও চাইছিলাম এবং পাইছিলামও। নর্ডেম কলেজ থেকে পড়াশোনা করার পর
এইচএসসিতে ঢাকা বোর্ডে জিপিএ 5 পাইছিলাম। তো জিপিএ 5 পাওয়ার জন্য কি করা লাগে, খাতাকে একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করা লাগে, এবং রিপ্রেজেন্ট করার সময় তোমরা কি করবে, এই যে পয়েন্টের নামটা আছে না, এই পয়েন্টের নামটা তোমরা নীল কালি দিয়ে লিখবা। তারপরে ভিতরের মধ্যে যা মন চায় তা লেখো। অবশ্যই রিলেভেন্ট জিনিসপাতি লিখবা, যেমন গ্রাম ও নগর সমাজতত্ত্ব সম্পর্কে তুমি কি লিখবা, যে লিখবা যে বাংলাদেশের 76% মানুষ গ্রামে বসবাস করে, তারপরে হচ্ছে তোমার গ্রামে বসবাস করে, বাকি 23% মানুষ শহরে, 24% মানুষ শহরে বসবাস করে, এবং গ্রামের ও শহরের মানুষের বিবাহ, কর্মক্ষেত্র, তাদের মধ্যে সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে কে, এই গ্রাম ও নগর সমাজতত্ত্ব। মার্কস কিন্তু পেয়ে যাবা ভাই। আর বিষয়টা হচ্ছে যে তোমার পরিধি তো আমরা পড়তেছি এখন, এই পরিধির পাশাপাশি যখন প্রকৃতি বৈশিষ্ট্য 3 মার্কের কোশ্চেনে 6টা পয়েন্ট দিবা, 4 মার্কের কোশ্চেনে 8টা পয়েন্ট দিবা, পয়েন্ট পয়েন্ট করে লিখবা, মার্কস অটো আসবে। সংজ্ঞাগুলো চেষ্টা করবা নীলকালি দিয়ে লেখার। চলো পরে দেখি আমরা ধর্মের সমাজতত্ত্ব। ধর্মের সমাজতত্ত্ব কি? সোশিওলজি অফ রিলিজিয়ন, ধর্মীয় আচার অনুষ্ঠান, রীতিনীতি, ধর্ম মানুষের মধ্যে কী রকমের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটায়, ধর্মের সাথে সমাজের সম্পর্ক কি, ধর্মের উৎপত্তি, বিকাশ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কি আলোচনা করে, এই ধর্মীয় সমাজতত্ত্ব আলোচনা করে। অর্থাৎ সমাজতত্ত্ব হচ্ছে বেসিক্যালি ভাই কোনো জায়গায় নাই কিন্তু সব জায়গায় আছি আমি, কোনো জায়গায় তুমি আমার প্রয়োগ দেখাইতে পারবা না, কিন্তু সব জায়গার আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ আমি করে রাখছি। এই যে আমরা একটু দেখার চেষ্টা করি, ধর্মীয় আচার অনুষ্ঠান, বিশ্বাস, ধর্মের সামাজিক গুরুত্ব ইত্যাদি সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে। তারপর হচ্ছে তোমার জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার তার দ্য প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে পুঁজিবাদ বিকাশের ধর্মের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন। এটা ইম্পর্টেন্ট যে জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার কোথায় আলোচনা করছেন, দ্য প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে পুঁজিবাদ বিকাশে ধর্মের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন। এখানে একটু সামারিটা আমি তোমাকে বলে দিই গল্পের আকারে। এখানে বেসিক্যালি বলা হয়েছে যে ধর্মকে কাজে লাগায় বা পুঁজি করে মানুষ কীভাবে ব্যবসা করতেছে। যেমন একটা উদাহরণ তোমাদেরকে দিই, খুব ভালোভাবে বুঝবা। এই যে ফিলিস্তিন ইস্যুটাকে কেন্দ্র করে মোজো তাদের বোতলের গায়ের মধ্যে একটা মোজো হয়ে গিয়ে ফিলিস্তিনের পতাকা মেরে দিচ্ছে, রাইট? লক্ষ লক্ষ পিস বেশি সেল হচ্ছে। তারপরে হচ্ছে মনে করো খ্রিস্টানদের কথা বলি, যে ভ্যাটিকান সিটি যে জিনিসটা আছে, বিশাল আকারের ডোনেশন তারা পাচ্ছে ভাই। এই জিনিসটা হচ্ছে ধর্মকে পুঁজি করে। অ্যাগেইন এগুলো কিন্তু আমার কথা না, এখানে আমার কথা না, সমাজ বিজ্ঞানী হিসেবে তোমাদের চিন্তা করা লাগবে যে এখানে তোমার নিজস্ব মতবাদ আনা যাবে না। তুমি শুধু বলবা যে এটা ভালো, এটা খারাপ, বাকিটা ব্যাখ্যা বিশ্লেষণ বা ডিসিশন মানুষ নিবে। তো এই দ্য প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম, এটা মেনলি তোমার খ্রিস্টানদের নিয়ে আলোচনা করা হয়েছে, যে ভ্যাটিকান সিটির যে পুঁজিবাদী বিকাশ যে সহায়তা করছে, রোম বা এর আশেপাশের অঞ্চলগুলোকে নিয়ে মোটামুটি আলোচনা করছে। তারপরে হচ্ছে এই ধর্মের ভিত্তিতে মানুষের মাঝখানে ভেদাভেদ, জাতিগোষ্ঠীগত পার্থক্য, ধর্মীয় এবং শ্রেণী বিভাজন, নিয়মনীতি, প্রথা ইত্যাদি সমাজে পরিলক্ষিত হয়। এবং ধর্মীয় রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাস, ধর্মের উৎপত্তি বিকাশ, ধর্মের প্রকারভেদ, ধর্মের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা, বিজ্ঞানসম্মত আলোচনা, অর্থাৎ ধর্ম সম্পর্কে যাবতীয় যা যা ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, এটা হচ্ছে ধর্মের সমাজতত্ত্বের আলোচনার বিষয়। পরবর্তীতে কি? শিক্ষার সমাজতত্ত্ব। শিক্ষার সমাজতত্ত্বটা কি আবার? ভাই শিক্ষার মধ্যে সমাজতত্ত্ব আসে কোথা থেকে? এই তুমি যে পড়তেছো এটাই তো শিক্ষা সমাজতত্ত্ব। এক কথা আমি তোমাকে বলে দিলাম, তুমি যা পড়তেছো, তুমি যে সাবজেক্ট পড়তেছো, এটাই শিক্ষা সমাজতত্ত্ব। শিক্ষা সমাজতত্ত্বের কথা হচ্ছে যে শিক্ষার মধ্যে কিভাবে শিক্ষার্থীদের উন্নতি ঘটানো যায়। বেসিক্যালি এটা বলতে পারো যে মনে করো আমরা জানবো, কিন্তু এখানে হচ্ছে শিক্ষা সমাজতত্ত্ব বা হচ্ছে চিকিৎসা সমাজতত্ত্ব, এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো, বা হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক, এটা হয়তো আজকের লেকচারে জানবো না, সামনের লেকচারে জানবো। শিক্ষার সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষা প্রাচীন সমাজকে নিরক্ষরতার অন্ধকার থেকে মুক্ত করে বর্তমান আধুনিক সমাজের আলোকিত পথে ধাবিত করতে সহায়ক ভূমিকা পালন করছে। তাই সমাজবিজ্ঞানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই শাখাটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব, শিক্ষার সাথে সামাজিক সম্পর্ক, এই যে মেইন জিনিস হচ্ছে এইটা, শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব, শিক্ষার সাথে সামাজিক শ্রেণীর সম্পর্ক, সমাজবিজ্ঞানের শিক্ষার প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। কাহিনী কি? কাহিনী হচ্ছে যে সমাজ বিজ্ঞানের মধ্যে শিক্ষার পার্টটা তুমি যদি ইনক্লুড করো, সেই পার্টের মধ্যে তুমি আলোচনা করবা যে শিক্ষা কিভাবে সমাজবদ্ধ মানুষকে চেঞ্জ করে দিছে। তুমি মনে করো যখন আজকে দিনে পড়াশোনা করতেছো, রাইট? তোমার ব্যবহার কি বলে? তোমার ব্যবহার বলে তুমি যখন তোমার শিক্ষককে দেখবা দূর থেকে হলো ভাই মানে স্যার আসসালামু আলাইকুম সালাম দিবা, রাইট? একটা অশিক্ষিত লোক কি তা দিবে? বা তার মধ্যে হ্যাঁ হয়তো এটিকেটস ম্যানার জিনিসটা সামাজিকভাবে সামাজিকীকরণের কারণে চলে আসে, কিন্তু একজন শিক্ষিত মানুষ হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য একজন অশিক্ষিত মানুষের চেয়ে 1000 গুণ বেশি। এবং এই জিনিসগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে কে? শিক্ষা সমাজতত্ত্ব। পরবর্তীতে রাজনৈতিক সমাজতত্ত্ব। রাজনৈতিক সমাজতত্ত্ব জিনিসটা কি?
রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক উন্নয়ন বা হচ্ছে রাজনীতিবিদদের সমালোচনা করা, রাজনীতির সাথে মানুষের সম্পর্ক, রাজনীতিবিদদের সাথে মানুষের সম্পর্ক, এই পুরো জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে রাজনীতি সমাজতত্ত্ব। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই রাজনীতি সমাজতত্ত্ব গড়ে উঠেছে। তারপরে কি আইনের সমাজতত্ত্ব। আইনের সমাজতত্ত্বটা কি? আইন হচ্ছে তোমার কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, আইনের সাথে মানুষের সম্পর্ক, আইন কিভাবে মানুষকে পরিবর্তন করতে সাহায্য করে। যেমন মনে করো আজকের দিনে রাস্তায় আইন আছে দেখে তো তুমি কাউকে গিয়ে মনে করো মাইরা ফেলতেছো না বা মার্ডার করে ফেলতেছো না, রাইট? যে তুমি মাথায় রাখবা যে আচ্ছা আমি যদি কাউকে মার্ডার করি তাহলে হচ্ছে আমার যাবজ্জীবন হয়ে যেতে পারে বা হচ্ছে আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেতে পারে। তো এই আইনের কথা চিন্তা করে তুমি কিন্তু মার্ডার করতেছো না। তুমি যে মার্ডার করতেছো না এই আইনের কথা চিন্তা করে এই জিনিসটাই পুরোটা ব্যাখ্যা বিশ্লেষণ করে হচ্ছে আইন সমাজতত্ত্ব। আচ্ছা এই জিনিসটা একটু একটু দাগায় দেয় উপরের জিনিসটা, যে রাজনৈতিক সমাজবিজ্ঞান, সামাজিক পটভূমি, উপযোগিতা, রাজনৈতিক আদর্শসমূহের উদ্ভব বিকাশ, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক উন্নয়ন, রাজনৈতিক আদর্শ আন্দোলন, রাজনৈতিক পরিবর্তন, সরকার রাষ্ট্রের গঠন, কার্যাবলী ইত্যাদি নিয়ে আলোচনা করে। আর আইন সমাজতত্ত্ব কি কি নিয়ে আলোচনা করে? আইন সমাজতত্ত্ব হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ প্রক্রিয়া, যেটা বলছিলাম যে আজকে দিনে তুমি মার্ডার করতেছো না, সমাজবদ্ধ মানুষের সামাজিক আইনগত অধিকার, কর্তব্য, সমাজে আইনের প্রভাব, কার্যকারিতা ইত্যাদি নিয়ে আলোচনা করে। যে সমাজে আইন আছে বলে মানুষের ব্যবহার কিভাবে চেঞ্জ হইতেছে, মানুষের মধ্যে সম্পর্ক কিভাবে চেঞ্জ হচ্ছে, এই পুরো বিষয়টা নিয়ে মোটামুটি আইন সমাজকর্ম আলোচনা করে, আইন সমাজতত্ত্ব আলোচনা করে। পরবর্তীতে কি? সমাজ মনোবিজ্ঞান, মানুষের ব্যক্তিত্ব, মানুষের আবেগ, মানুষের চিন্তা চেতনা, মানুষের প্রেষণা কি? প্রেষণা হচ্ছে তোমার সর্বোচ্চ চেষ্টা করার যে প্রবণতা, এটা। তো এই বিষয়গুলো নিয়ে পুরোপুরি মোটামুটি মানুষ এবং মানুষের মন সম্পর্কিত। মানুষ তো বেসিক্যালি মানুষের মনই, রাইট? মানুষ কি মানুষের মন থেকে কি মানুষকে আলাদা করা যায়? যায় না। সমাজ থেকে মানুষকে হয়তো আলাদা করে দিতে পারবা তুমি, যে তোমাকে একটা আলাদা রুমে বন্দি করে, এই যে মনে করো একটা ভয়ঙ্কর উদাহরণ দিই, জেলখানা বা হচ্ছে আয়নাঘর, এই বিষয়গুলো তুমি কি মানুষকে সমাজ থেকে আলাদা করে দিতে পারতেছো, কিন্তু মানুষের মন থেকে কি মানুষকে আলাদা করতে পারতেছো না। তুমি যখন মানুষকে নিয়ে আলোচনা করতে যাবে তখন কি হবে? মানুষের মন, মানুষের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, মানুষের মধ্যকার যে সম্পর্কগুলা, এই পুরো ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে তোমার মনোবিজ্ঞানের সহায়তার প্রয়োজন হবে, এবং সেই জিনিসটা আলোচনা করে হচ্ছে সমাজ মনোবিজ্ঞান। এবং ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা, বেসিক্যালি ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে প্রেষণা, ব্যক্তিত্ব, মনোভাব, গোষ্ঠী, নেতৃত্ব, সামাজিকীকরণ, প্রচারণা ইত্যাদি বিষয় নিয়ে। এছাড়াও ব্যক্তির সহজাত প্রবৃত্তি, ব্যক্তিত্ব শিক্ষণ, মনোভাব, আবেগ, অনুভূতি, নেতৃত্ব এবং সামাজিকীকরণ ইত্যাদি বিষয় নিয়ে ওই ঘুরায় পেঁচা সেম কথা, যে ব্যক্তি এবং ব্যক্তিকেন্দ্রিক যেসব জিনিস আছে, নেতৃত্ব, সামাজিকীকরণ, সোশিয়ালাইজেশন আর কি। তারপর হচ্ছে তোমার ব্যক্তির আবেগ, প্রেষণা, স্বপ্ন, এই পুরো বিষয়টা নিয়ে, যেহেতু তোমার সমাজ এবং ব্যক্তির সাথে কানেক্টেড এবং এই বিষয়গুলো সেম বিষয়গুলো নিয়ে মনোবিজ্ঞানও আলোচনা করা হয়, তাই সমাজ মনোবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং মানুষের মনের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা বিশ্লেষণ করা। তারপরে সাংস্কৃতিক সমাজকর্ম। সাংস্কৃতিক সমাজকর্ম কি? সাংস্কৃতিক সমাজকর্ম হচ্ছে মানুষের সংস্কৃতিতে যে প্রয়োজনীয়তা, মানুষের সংস্কৃতির সাথে মানুষের সম্পর্ক, সংস্কৃতি কেন্দ্রিক মানুষের যে কি বলে বিচরণ সাংস্কৃতিক। তারপর মনে করো একটা উদাহরণ দিই, তুমি মনে করো গেছো হচ্ছে কোথায়, কোনো একটা আর্টসেলের কনসার্টে গেছো বা ওয়ারফেজের কনসার্টে গেছো তো ওয়ারফেজের কনসার্টে গিয়ে তুমি কি করবা? লাফালাফি করবা, বা হচ্ছে তোমার পাশের যে মানুষটা আছে বা বন্ধু বান্ধবগুলো আছে সেই বন্ধু বান্ধবদের সাথে কি করবা? মজা করবা, মাস্তি করবা। তাহলে কি হবে? তোমাদের মধ্যকার একটা সামাজিক মিথস্ক্রিয়া বা বন্ডিং যে বিষয়টা আছে সেটা কিন্তু অনেক জটিল হবে। তারপরে শুধু কি কনসার্ট না, কিন্তু সাংস্কৃতিক বিষয় বলতে তোমার মনে করো এই ক্ষেত্রে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এগুলোতে গিয়ে মানুষ ঈদের দিন নামাজ শেষে যে কোলাহলি করে, এটা কি মানুষের মধ্যকার যে সামাজিক বন্ডিং, এই বন্ডিংটা কিন্তু আবার বাড়ায়। তো এই বিষয়গুলি নিয়ে মোটামুটি আলোচনা করা হচ্ছে সাংস্কৃতিক সমাজকর্ম। একটু দেখি আমরা যে বস্তুগত, অবস্তুগত সংস্কৃতির উদ্ভব, ক্রমবিকাশ, সমাজ জীবনে তার প্রভাব এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সাংস্কৃতিক সমাজকর্ম, সমাজ বিজ্ঞান আর কি, বা সমাজতত্ত্ব। সমাজকর্ম বলে ফেলতেছি, সরি, সমাজ বিজ্ঞান বা সমাজতত্ত্ব। পরবর্তীতে দেখি সামাজিক পরিসংখ্যান, হ্যাঁ, সোশ্যাল স্ট্যাটিস্টিক্স। দিস ইজ ইন্টারেস্টিং কীভাবে? যে সামাজিক পরিসংখ্যান, ভাই পরিসংখ্যান তো কমার্সের সাবজেক্ট বা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, আমাদের এখানে আর্টসে কী করতেছে? হ্যাঁ, সমাজ বিজ্ঞানের সাথে সামাজিক পরিসংখ্যানের একটা সম্পর্ক আছে। পরিসংখ্যানটা কি? এই জায়গায় মনে করো তুমি মানুষকে নিয়ে গবেষণা করতেছো, মনে করো 100 জন মানুষকে নিয়ে তুমি গবেষণা করলা, তুমি দিন শেষে পাইলা যে 100 জন মানুষের মধ্যে যদি আমি 100 জন মানুষকে এক রুমে বসায় রাখি, তাদের মধ্যে 70 জন মানুষ একে অপরের সাথে মিশতেছে, বাকি 30 জন মানুষ কোনা দিয়ে নিজেদের মতো বসে আছে, কারণ তারা ইন্ট্রোভার্ট হইতে পারে আর কি। তো এই যে তুমি একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ করলা যে হ্যাঁ 100 জনে 70 জন, অর্থাৎ 70%, জিনিসটা যদি 200 জনে হইতো,
200 জনে 70% মানে কত, 70 জন মানে কত, 35%। তো এই যে তুমি স্ট্যাটিস্টিক্স প্রকাশ করতেছো, এই স্ট্যাটিস্টিক্স প্রকাশ করবা কিসের সাহায্যে, গড়, মধ্যক, প্রচুরক। 9-10 পড়ে আসছো না ম্যাথের মধ্যে, গড়, মধ্যক, প্রচুরক, বা হচ্ছে এর আগে পড়ে আসছে আমরা 6, 7, 8। তো ওই জায়গাগুলোতে যে এই বিষয়গুলা তুমি বলতেছো যে গড়ে 10 জনে 2 জন মানুষ সমাজের সাথে মিশতে পারে না বা খাপ খাওয়াইতে পারে না, আসছে কোত্থেকে? আসছে হচ্ছে এই সামাজিক পরিসংখ্যান থেকে। এবং এই সামাজিক পরিসংখ্যান হচ্ছে এই জন্যই সমাজ বিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু বা সমাজ বিজ্ঞানের পরিধির মধ্যে পড়ে। তারপরে পরিবেশের বিজ্ঞান, পরিবেশের সমাজ বিজ্ঞান কি? এটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট সোশিওলজি। এনভায়রনমেন্ট সোশিওলজি জিনিসটা কি? এনভায়রনমেন্ট সোশিওলজি হচ্ছে তোমার কি বলে মানুষ। আচ্ছা, এনভায়রনমেন্ট সোশিওলজি বোঝানোর আগে তোমাদেরকে একটা কথা বলি। সমাজ বিজ্ঞানের মধ্যে শুধুমাত্র মানুষ এবং সমাজ এই দুইটা জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জিনিসটা করতে গিয়ে তোমার সমাজের মধ্যে মানুষ থাকা অবস্থায় যে পরিবেশের যে ক্ষতিগুলো হয়, যেমন মনে করো মানুষকে এখানে বড় হিসেবে দেখা গেছে আর পরিবার এর কিছু আসে যায় না। তো এই পরিবেশের যাতে ক্ষতি না হয়, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানুষ পরিবেশের মধ্যে কি মানুষ সমাজে থাকতেছে মানে কি, এবং সমাজ কি নিয়ে গঠিত, সমাজ তো যেহেতু পরিবেশ নিয়ে গঠিত, অর্থাৎ পরিবেশ সমাজ বিজ্ঞান একদম রিসেন্ট, এই 1970 সালের দিকে আসছে, কিন্তু জিনিসটা হচ্ছে সমাজকর্মে বা সমাজ বিজ্ঞানের পরিধির বিষয়বস্তু। পরিবেশ সমাজ বিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষ ও প্রকৃতির মধ্যকার সম্পর্ক নির্ণয়। এক লাইনে ব্যাখ্যা করা যায়, মানুষ ও প্রকৃতির মধ্যকার সম্পর্ক নির্ণয়। পরিবেশের ইতিবাচক নেতিবাচক প্রভাব রয়েছে, তেমনি পরিবেশের উপর সমাজে বসবাসকারী মানুষের প্রভাব রয়েছে, মানে যা বলা হয়েছে তাই। এরপরে কি জেন্ডার উন্নয়ন। জেন্ডার উন্নয়ন কি? জেন্ডার উন্নয়ন কি? জেন্ডার স্টাডিজ অ্যান্ড ইন সোশিওলজি নামে একটা সাবজেক্ট পাবা বা আছে, সেই জেন্ডার স্টাডিজ অ্যান্ড ইন সোশিওলজি। এই জিনিসটা হচ্ছে যে লিঙ্গ অধ্যয়ন, এটা হচ্ছে মেইনলি ফেমিনিজমকে কেন্দ্র করে এই বিষয়টা আসছে, বা এই জেন্ডার উন্নয়ন যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আসছে কি ফেমিনিজমকে কেন্দ্র করে, যেটা হচ্ছে নারীবাদী যে ঘটনাবলী আছে আসলেও এই জেন্ডার উন্নয়ন হচ্ছে বেসিক্যালি মানুষ এবং জেন্ডারের মধ্যে যে ডিসক্রিমিনেশনগুলো হয়। এককালে কি হতো, নারীদের অনেক আগে বিয়ে হয়ে যেত 11, 12, 13 বছরে, যেটা কিন্তু কোনোভাবে কাম্য না, এটা কিন্তু বাল্যবিবাহ। তার শারীরিক মানসিক দিকের উপর যে প্রভাব পড়তেছে। তারপর হচ্ছে নারীদেরকে কেন্দ্র করে বিভিন্ন রকমের মনে করো যে সংগঠন গড়ে উঠতেছে, বা ইভেন পুরুষদেরকে কেন্দ্র করে যে বিভিন্ন রকমের সংগঠন গড়ে উঠতেছে। এই সংগঠনের মধ্যে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া, মানুষ ও সেই সংগঠনের মধ্যকার যে সম্পর্ক, বা হচ্ছে তাদের মধ্যকার যে কি বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি, এই জিনিসগুলো হচ্ছে তোমার মোটামুটি আলোচনা করে হচ্ছে জেন্ডার উন্নয়নের মধ্যে। পরবর্তীতে আমরা দেখি, পরবর্তীতে হচ্ছে শিল্প সমাজ বিজ্ঞান। শিল্প সমাজ বিজ্ঞান কি? শিল্প নির্ভর আর্থসামাজিক পরিমণ্ডলে বা শিল্প নির্ভর এই বর্তমান সমাজে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা কি করছি, আমরা ওই যে পরিবারের উদাহরণ দিতে গিয়ে পড়ছিলাম না, যে একক পরিবার বা অনুপরিবারের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আসছে কোথায়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, শিল্প বিপ্লবের পর। মোটামুটি যে এমন একটা পর্যায়ে আসছে যে মানুষ তার পরিবার থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আগে কি হতো, যৌথ ফ্যামিলি ছিল, এখন কি বেশিরভাগ যৌথ ফ্যামিলি তুমি দেখতে পাও, এখানে কি থাকে, বাবা মা থাকে এবং তার সন্তান থাকে, অর্থাৎ একক বা অনুপরিবার হয়ে গেছে। এই যে মানুষের মধ্যকার শিল্প সমাজের কারণে, শিল্প সমাজের গঠনের কারণে মানুষের মধ্যকার যে ভাঙ্গন হলো, বা মানুষের মধ্যকার যে সম্পর্কের ডাউন হলো, এই যে তোমার মনে করো শিল্প কারখানার মধ্যে কি হয়, কলিগদের মধ্যকার যে সম্পর্কটা আছে, কলিগদের মধ্যকার যে সম্পর্ক কি একদম ফর্মাল সম্পর্ক না। এই ফর্মাল সম্পর্ক থেকে শুরু করে তারপর হচ্ছে মনে করো কলিগ থেকে পরবর্তীতে বন্ধু থেকে পরিবার থেকে রাষ্ট্র, ওভারঅল পুরো সমাজ ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন আসলো, এই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি বা শিল্প সমাজ বিজ্ঞান। মোটামুটি এখানে হচ্ছে শিল্প বিপ্লব, শিল্পায়ন সমস্যা এবং শিল্পায়িত সমাজের সমস্যাদি সম্পর্কে আলোচনা করে হচ্ছে এই শিল্প সমাজ বিজ্ঞান। তারপর হচ্ছে শিল্পকলার সমাজ বিজ্ঞান। শিল্পকলার সমাজ বিজ্ঞান কি, যে আমি তোমাকে এক লাইন বলে দিই, এক লাইনে বলে দিলে হচ্ছে তোমার সমাজ জীবনের বিভিন্ন দিক এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণীর জীবনের নানা খুঁটিনাটি বিষয়। আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, এই ক্ষেত্রে আমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র, তোমার কিন্তু এটা কি পেশা? আচ্ছা, সর্বপ্রথম আমরা বলি পেশা কি। পেশা বা বৃত্তি হচ্ছে যেটার জন্য আলাদা রকমের কোনো স্কিল দরকার হয় না। একজন রিক্সা চালক, সে কিন্তু বৃত্তি, সেটা কিন্তু পেশা না। তো এই যে পেশাজীবী মনে করো ডক্টর, ইঞ্জিনিয়ার, এদের মধ্যকার যে সম্পর্কটা, এই সম্পর্কটাই হচ্ছে তোমার শিল্পকলার সমাজবিজ্ঞান। তারপরে কি সাহিত্যের সমাজতত্ত্ব। সাহিত্যের সমাজতত্ত্ব কি?
সাহিত্যকে সমাজের দর্পণ বলে অভিহিত করা হয়, কেননা সাহিত্যের মাঝেই সমাজের প্রতিফলন ঘটে। সাহিত্যের সমাজতত্ত্ব সমাজ ও তার কাঠামোকে জানার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। আহামরি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট জানার জন্য জানা। পরবর্তীতে সমাজচিন্তা। সমাজচিন্তা হচ্ছে সমাজের পরিধির মধ্যেই আসে, কারণ সমাজকে নিয়েই তো তুমি সমাজবিজ্ঞান চিন্তা করতে থাকে। সমাজকে কেন্দ্র করে এবং সমাজবদ্ধ মানুষের যে পারস্পরিক সম্পর্ক, এই জিনিসগুলাই হচ্ছে সমাজচিন্তার মধ্যে আসে আর কি। তারপরে দেখি অপরাধ সমাজবিজ্ঞান। অপরাধ সমাজবিজ্ঞান হচ্ছে তোমার ক্রিমিনাল সোশিওলজি। ক্রিমিনাল সোশিওলজিগুলো কি? এই যে আমাদের সমাজে খুন, গুম, ধর্ষণ, রাহাজানি, চুরি, ছিনতাই, ডাকাতি বা বিভিন্ন রকমের যে অপরাধ সংগঠিত হইতেছে, এই অপরাধ সংগঠন কিন্তু করতেছে কোনো না কোনো মানুষ। এই সমাজবদ্ধ মানুষ, এই সমাজের মধ্যে থাইকেই সেই মানুষগুলো কিন্তু এই অপরাধ করতেছে। এই যে অপরাধগুলো করতেছে, ক্রিমিনালদের মাথার মধ্যে কী চলতেছে বা ক্রিমিনালদের মধ্যকার যে সম্পর্কটা, সেটা সমাজের নর্মাল মানুষদের সম্পর্ক থেকে কতটা আলাদা, কতটা ডিফারেন্ট, এই জিনিসগুলো নিয়ে ওভারঅল আলোচনা করা হচ্ছে এই অপরাধ সমাজবিজ্ঞানের মধ্যে। তারপরে হচ্ছে উপরিক্ত, একটু দাগায় দেই তোমাদেরকে, অপরাধ, অপরাধের ধরন, অপরাধের কারণ, অপরাধ প্রবণতা, দারিদ্র্য, কিশোর অপরাধ, ভদ্রবেশী অপরাধ, অপরাধ সংগঠনে পরিবেশের প্রভাব, অপরাধের তত্ত্ব, অপরাধের স্বরূপ, পতিতাবৃত্তি, তারপর হচ্ছে সামাজিক স্থিতিশীলতা ভেঙে পড়া, অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে অপরাধ সমাজবিজ্ঞান আলোচনা করে। উপরিক্ত বিষয়গুলো ছাড়াও সমাজবিজ্ঞানে আরও অনেক শাখা রয়েছে, যার মধ্যে হচ্ছে সামরিক সমাজতত্ত্ব, মিলিটারি বা সমাজতত্ত্ব, যে যুদ্ধে গেলে মানুষের মধ্যকার যে চিন্তা চেতনা সেটা কীভাবে পরিবর্তন হয়। তারপর হচ্ছে লোক সমাজতত্ত্ব, যেটা হচ্ছে একদম দরিদ্র থেকে শুরু করে বা হচ্ছে তোমার বুঝতে পারতে যারা সাংস্কৃতিক মন আছে তাদের মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক সেটা কিভাবে আসে, সেটা হচ্ছে লোক সমাজতত্ত্বের আন্ডারে পড়ে। গোষ্ঠী সমাজতত্ত্ব ইত্যাদি, এসব শাখাকে কেন্দ্র করে সমাজবিজ্ঞানের গতিশীলতার পাঠ আরও ত্বরান্বিত হচ্ছে। অতএব এই কারণে এইসব শাখা প্রশাখার বিষয়বস্তু সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত বলে বিবেচিত। তারপরে দেখি সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু বলতে কি বোঝায়, চলো দেখি। সমাজবিজ্ঞান হলো জ্ঞানের সেই শাখা যা গোটা সমাজকে বিশ্লেষণের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করে। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে পুরো গোটা সমাজ আর কি। তারপরে কি, সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে অগাস্ট কোত বলেন সমাজবিজ্ঞান প্রধানত সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছে, একই জিনিস ঘুরে ঘুরে বারবার আসতেছে। সমাজবিজ্ঞান জিনিসটাই হচ্ছে এরকম যে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা নিয়ে আলোচনা হচ্ছে এই সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। তিনি সামাজিক স্থিতিশীলতা বলতে পরিবার, ধর্ম, শিক্ষা, বিবাহ, অর্থনীতি ও রাজনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদির পারস্পরিক সম্পর্কে আলোচনাকে নির্দেশ করে। না, সামাজিক গতিশীলতা বলতে সমাজের গতিশীল ও ক্রিয়াশীল বিভিন্ন বিষয় যেমন বিবর্তন, সামাজিক পরিবর্তন, প্রগতি, স্তর বিন্যাস ইত্যাদি নিয়ে আলোচনাকে নির্দেশ করেন। তারপরে দেখি, এইটা হচ্ছে তোমার একটা টোটাল চার্ট যে সমাজ কি কি নিয়ে আলোচনা করে। সমাজের আলোচনার বিষয়বস্তু কি, বলে না যে তার বিষয়বস্তু কি, আমার বিষয়বস্তু কি, তোমার বিষয়বস্তু কি। বিষয়বস্তু হচ্ছে আলোচ্য বিষয়, যে সমাজ কোন কোন জিনিসকে কাভার করে। বলতে পারো যে পরিধির মধ্যেও পড়ে, এটা এক প্রকার যে সমাজ কি কি বিষয় নিয়ে আলোচনা করে সেটাই। এখানে হচ্ছে তোমার সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু। সমাজবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে ম্যাক্রো লেভেল এবং মাইক্রো লেভেল। ম্যাক্রো মানে বুঝো, মাইক্রো মানে হচ্ছে তোমার ছোট, আর ম্যাক্রো মানে হচ্ছে তোমার বড়। ছোট এবং বড়, ছোট কি, ছোট জিনিসটা কি, বড় জিনিসটা কি। ছোট হচ্ছে তোমার পরিবার, ছোট হচ্ছে তোমার যে পিয়ার গ্রুপ বা দল, যে বন্ধু বান্ধবদের নিয়ে তুমি অলওয়েজ চলাফেরা করো। তোমার ক্লাসে মনে করো 100 জন আছে, আমাদের নর্ডেম কলেজে তোমার এক সেকশনে পড়াশোনা করতে 131 জন 35 জন এরকম, মানে 130 থেকে 135 জন। আমরা কি 135 জনের সাথে সবসময় উঠা বসা করি? না, 135 জন হচ্ছে এই ক্ষেত্রে ম্যাক্রো। এবং ওই 135 জনের মধ্যে যে 6 থেকে 7 জনের সাথে খুব ভালো সম্পর্ক, গলায় গলায় খাতির, তারপর হচ্ছে মনে করো একদম শেষ সময় পর্যন্ত, জীবনের শেষ সময় পর্যন্ত যে সাপোর্টটা পাবা সেটা হচ্ছে মাইক্রো, ছোট। এই দেখো, বন্ধুত্ব, কর্মী গোষ্ঠী অর্থাৎ কলিগ, অবসর বিনোদন, শ্রমিক সংঘ, রাজনৈতিক দল, দাতব্য প্রতিষ্ঠান, ছোট ছোট বিষয়গুলো। এখন বলতে পারো যে ভাই রাজনৈতিক দল কি ছোট? না ভাই, রাজনৈতিক দল ছোটই। তুমি যদি পুরো দেশের দিকে তাকাও, দেশের তুলনায় রাজনৈতিক দল ছোট। তারপরে দেখি কি, ম্যাক্রো লেভেলে আবার 3টা ভাগ আছে, সমগ্র সমাজ, প্রধান প্রতিষ্ঠানসমূহ এবং সমাজের প্রধান অংশসমূহ। প্রধান অংশসমূহ কি? শ্রেণী, বর্ণ, ধর্ম, জাতিতাত্ত্বিক গোষ্ঠী এবং প্রজন্ম। তারপরে প্রধান প্রতিষ্ঠানসমূহ কি? পরিবার, ধর্ম, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি। সমগ্র সমাজ কি? সংস্কৃতি, উপসংস্কৃতি। এবং এই পুরা চারটাকে দিছে,
পুরা 4টা দিছিল হচ্ছে তোমার সমাজবিজ্ঞানের বিষয়, মানে পুরা 4টা বলতে পারো CW মিলস দিছে। আচ্ছা, তারপরে দেখি, তারপরে হচ্ছে তোমার সমাজবিজ্ঞানী অ্যালেক্স ইংকলেস, তার নামটা একটু মনে রাখো, অ্যালেক্স ইংকলেস সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে সমাজের বিষয়বস্তুকে 4টি ভাগে ভাগ করছেন। 1 বিশ্লেষণাত্মক সমাজবিজ্ঞান, 2 গুরুত্বপূর্ণ সামাজিক উপাদানসমূহ, 3 মৌলিক সামাজিক প্রতিষ্ঠান, 4 সামাজিক প্রক্রিয়া। অনেক সময় সৃজনশীলের প্রশ্ন আসে, যে সমাজবিজ্ঞানী অ্যালেক্স ইংকলেসের ধারণা অনুযায়ী সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো। একদম সরাসরি প্রশ্ন, গ মার্ক বা ঘ মার্ক আসে। তখন তুমি যদি 4টা মানে কি বলে 4টা ভাগ দেওয়ার পর তাদের ভিতরকার কয়েকটা সংজ্ঞা দিয়ে দিতে পারো বা হচ্ছে কয়েকটা বিষয়বস্তু দিয়ে দিতে পারো, তাহলে হয়ে যায়। বিশ্লেষণাত্মক সমাজবিজ্ঞানে কি বলা হয়? সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক পদ্ধতি, সামাজিক মানব সংস্কৃতি ও সমাজ। বেসিক্যালি ঘুরায় ফেরা সেই সমাজ, কিন্তু সেই সমাজের মধ্যকার আলাদা আলাদা ভাগকে বোঝানো হয়েছে এই জায়গায়। তারপর গুরুত্বপূর্ণ সামাজিক উপাদানসমূহ কি? সমাজ, সম্প্রদায়, গোষ্ঠী, সংগঠন, জনসংখ্যা, নগর ও গ্রামীণ সমাজ এবং সমাজ ও সামাজিক কার্যাবলী। তারপরে মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কি? পরিবার, শিক্ষা, অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি। এবং সামাজিক প্রক্রিয়া কি? সামাজিকীকরণ, সামাজিক পরিবর্তন, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক দ্বন্দ্ব, সামাজিক সংহতি, মূল্যবোধ, সামাজিক বিচ্যুতি প্রভৃতি সামাজিক প্রক্রিয়াসমূহের সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। এই 4টা জিনিস পয়েন্ট তোমাকে পুরোপুরি মনে রাখতে হবে, একদম মানে ঠাড়া মুখস্থ বলি না আমরা, ঠাড়া মুখস্থ আর কি, এখানে বোঝানোর কিছু নাই, একদম মুখস্থ। এই 4টা এবং এই 4টা, এই পুরা চার্ট এবং এই 4টা বিষয়বস্তু। তারপরে কি? সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, আমরা কেন সমাজবিজ্ঞান পাঠ করব? একদম সোজা কথা, জাস্ট পয়েন্টগুলো মনে রাখবা, ভিতরে জিনিসপাতি তুমি নিজেই লিখতে পারবা। চলো একবার দেখায় দিই। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে, একদম স্বতন্ত্র বিজ্ঞান, সমাজবিজ্ঞানের উদ্ভব ঘটেছে 19বিংশ শতকের মধ্যভাগে। কখন উদ্ভব ঘটছে এটা একটু উল্লেখ করবা, বা অনেক সময় তোমার এটা MCQ আসতে পারে যে 19বিংশ শতকের মধ্যভাগে। 19বিংশ শতক কোনটা? 19বিংশ শতক হচ্ছে তোমার 1800 সাল থেকে 1899 সাল, এটা হচ্ছে 19বিংশ শতক। এর মধ্যভাগ অর্থাৎ 1839 সালে যখন অগাস্ট কোত প্রথম সোশিওলজি শব্দের উৎপত্তি করেন, তাই সে অবধি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অনুশীলনের মাধ্যমে স্বতন্ত্র চিন্তাধারা বৈশিষ্ট্য নিয়ে সমাজবিজ্ঞানের চর্চা অব্যাহত গতিতে এগিয়ে চলেছে। সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনার মাধ্যমে আমরা সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা লাভ করতে পারি। সমাজবিজ্ঞান যেহেতু সমাজ কাঠামো এবং বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা, কার্যাবলী সম্পর্কে পঠন পাঠন ও গবেষণা করে, সেহেতু সমাজবিজ্ঞান পাঠে কৌতূহলী পাঠক মাত্রই জ্ঞান অর্জন করতে পারবে। ফলে এর পাঠক একজন আত্মসচেতন ও শ্রেণী সচেতন সামাজিক সদস্য হিসেবে গড়ে উঠতে পারে। সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হলো। অর্থাৎ একটা বিশাল ফর্মাল উপায়ে ভূমিকা দিচ্ছে। এই ফর্মাল ভূমিকার মধ্যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি যদি সমাজবিজ্ঞান পাঠ করো তাহলে সমাজ সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবা, সমাজ সম্পর্কে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবা এবং সমাজকে দেখার চোখ তোমার বদলায় যাবে। এবং সমাজবিজ্ঞানের উৎপত্তি কবে হয়েছে? 19বিংশ শতাব্দীর মধ্যভাগে। তাহলে হচ্ছে সমাজ সম্পর্কে জানতে আমরা সমাজবিজ্ঞান কেন পড়বো? অবশ্যই সমাজ সম্পর্কে জানতে। সমাজ সম্পর্কে জানতে পারলে আমরা কী করবো? সমাজের মানুষকে জানতে পারবো, সামাজিক প্রতিষ্ঠানকে জানতে পারবো, সমাজের বিভিন্ন রূপকে জানতে পারবো, সমাজকে আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। এই সমাজ সম্পর্কে ওভারঅল জানতে আমরা কি করব? এই যে দেখো, সমাজ কি, সমাজ কেন, কীভাবে মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এগিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তারপরে সমাজস্থ মানুষ সম্পর্কে জানতে। শুধু সমাজ জানলাম তাহলে কি হবে? না, সমাজ জানলে হবে না, সমাজের মানুষও জানতে হবে। সমাজের মানুষের মধ্যে কি আছে? পরিবার আছে, বিবাহ আছে, দল আছে, গোষ্ঠী আছে, রাজনৈতিক কলিগ আছে, কর্মজীবী আছে, পেশাজীবী আছে, শ্রমজীবী আছে, তারপর কৃষক, মানে যত রকমের সমাজের মানুষ আছে সবকে জানবো কিভাবে? এই সমস্ত মানুষ সম্পর্কে জানবো। এই জন্য হচ্ছে আমরা সমাজবিজ্ঞান পাঠ করব। তারপর হচ্ছে সামাজিক শ্রেণী কাঠামো জানতে। শ্রেণী কাঠামো কি? শ্রেণী কাঠামো হচ্ছে তোমার কে গরিব, কে ধনী, কে কালো, কে ফর্সা, কে শ্যামলা, কে উচ্চবিত্ত, কে নিম্নবিত্ত, কে মধ্যবিত্ত, এই যে কাঠামোগুলো আছে, বিভিন্ন রকমের স্তরবিন্যাস, এই স্তরবিন্যাসগুলো জানতে আমরা সমাজবিজ্ঞান পাঠ করব। তারপর সামাজিক ঘটনাবলী অনুসন্ধানে। সামাজিক ঘটনাবলী কি? সামাজিক ঘটনাবলী হচ্ছে তোমার মনে করো যে সমাজের মধ্যে বিভিন্ন ঘটনা যে ঘটে, মনে করো এটা ভালো দিক ঘটতে পারে, খারাপ দিকও ঘটতে পারে। যেমন একটু পড়ি আমরা, প্রতিনিয়ত সমাজে বিভিন্ন ঘটনা সৃষ্টি হচ্ছে, এগুলো কোনোটি সমাজ জীবনে ইতিবাচক ভূমিকা রাখে, আবার কোনোটি সৃষ্টি করে বিরূপ প্রতিক্রিয়া। এই যে বললাম নেগেটিভ, এবং এই যে বললাম পজিটিভ। তারপর যে সমাজবিজ্ঞান সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে এসব সামাজিক ঘটনাবলী সঠিক রূপ ও ফলাফল জানার জন্য আমরা এটা পড়বো। তারপর সামাজিক ঘটনাবলী অনুধাবন করতে হলে সমাজবিজ্ঞান অধ্যয়ন করতে হবে।
ঘুরা পেঁচা সেম কথা। তারপর ব্যক্তির সামাজিক ভূমিকা জানতে, ব্যক্তির সামাজিক ভূমিকা কি? তুমি একজন ছাত্র, রাইট? এই ছাত্র হিসেবে তোমার দায়িত্ব কি? তোমার ব্যক্তিগত ভূমিকা কি? তোমার ব্যক্তিগত ভূমিকা হচ্ছে খুব ভালোভাবে পড়াশোনা করা। কিন্তু তুমি কি ভালোভাবে পড়াশোনা করতেছো? আশা করি করতেছো। যদি না করে থাকো শুধরে যাও, ভালোভাবে পড়াশোনা শেষ করো। এবং এই ভূমিকা পালন, তারপর হচ্ছে একজন মনে করো গার্মেন্টস শ্রমিক, তার ভূমিকা কি? তার ভূমিকা হচ্ছে মনে করো তার যে টার্গেট থাকে ডেইলি 100টা কাপড় তৈরি করা, হ্যাঁ। তারপর হচ্ছে মনে করো একজন ব্যবসায়ী, তার ভূমিকা কি? তার ভূমিকা হচ্ছে সে ব্যবসাটা যাতে ভালোভাবে করে। যে পেশায় আছে, যে বৃত্তিতে আছে, সেই বৃত্তিটা যাতে সে ভালোভাবে করতে পারে, সেই জিনিসটা যাতে সম্পর্কে আমরা বিস্তারিত জানার জন্য সমাজবিজ্ঞান পাঠ করব। সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি জানতে, সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি কি? আমরা জানি যে সমাজ হচ্ছে পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল সমাজের মধ্যে প্রতিনিয়ত ঘটনাবলী বিভিন্নভাবে আপডেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই জিনিসগুলো সম্পর্কে জানতে হচ্ছে আমরা সমাজবিজ্ঞান পাঠ করব। পরবর্তীতে কি? পরবর্তীতে হচ্ছে সামাজিক সমস্যা সম্পর্কে জানতে। সমাজের মধ্যে তোমার এক বা একাধিক সমস্যা হয়। ওই যে অপরাধ সমাজবিজ্ঞান আমরা পড়ছিলাম, মনে আছে? পরিধির মধ্যে সমাজবিজ্ঞানের মধ্যে সমাজে থাকা অবস্থায় সমাজের মানুষ এবং সমাজের মধ্যকার বিভিন্ন রকমের সমস্যা হয়। যেমন হচ্ছে তোমার খুন, গুম, ধর্ষণ, রাহাজানি, তারপর হচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি। এই যে সামাজিক সমস্যাগুলো আছে বিভিন্ন রকমের, তারপর হচ্ছে যৌতুক, তারপর আরও কি আছে তোমার থাকে না যে বিবাহ সম্পর্কিত বিভিন্ন সমস্যা, বা হচ্ছে তোমার মনে করো একটা মানুষ সমাজ যুদ্ধ বিগ্রহে জড়ায় পড়ছে। এই যে বিভিন্ন রকমের সামাজিক সমস্যা, এই সমস্যাগুলো জানার জন্য আমরা সমাজ বিজ্ঞান পাঠ করব। তারপর সমাজের কাঠামোর বৃহত্তর দিক সম্পর্কে জানতে। বৃহত্তর দিক কি? সমাজ কাঠামোর বৃহত্তর দিকগুলো কি? সমাজ কাঠামোর বৃহত্তর দিকগুলো হচ্ছে তোমার শিল্প সমাজ, তারপরে হচ্ছে তোমার শিল্প বিপ্লব, তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে বিপ্লব হয়, যে কয়েকদিন আগে জুলাই বিপ্লব হইলো, এই যে বিভিন্ন রকম হঠাৎ করে যে পরিবর্তনটা, বৃহত্তর দিক, হঠাৎ করে পরিবর্তনগুলো হচ্ছে তোমার সমাজ কাঠামোর বৃহত্তর দিক। তারপর হচ্ছে তোমার মনে করো কি বিভিন্ন রকমের যে মানুষ মারা যেতেছে, যে যুদ্ধ হইতেছে, মনে করো আজকের দিনে ফিলিস্তিন, ইয়েমেনের যে যুদ্ধগুলো হইতেছে, এই বৃহত্তর সমাজ কাঠামোর যে বৃহত্তর দিকগুলা আমরা একটু দেখি যে ফলে সমাজ জীবনের মৌল বৈশিষ্ট্য, সামাজিকীকরণের উপর বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব, সামাজিক অগ্রগতির প্রতিক্রিয়া, সামাজিক আন্দোলন এবং বিপ্লবের উৎস পরিণাম, শিল্পায়ন প্রক্রিয়া, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে কি সমাজ কাঠামোর বৃহত্তর দিক। এবং এই জন্য আমরা মোটামুটি সমাজবিজ্ঞান পড়ব। পরবর্তীতে সমাজের কার্যাবলী সম্পর্কে জানতে। সমাজের কার্যাবলী কি? সমাজের কার্যাবলী হচ্ছে তোমার ব্যবসা, প্রতিষ্ঠান, তারপর হচ্ছে শিক্ষা, ধর্ম, রাজনীতি, এই যে তোমার বিভিন্ন রকমের কার্যাবলী আছে, তুমি ছাত্র হিসেবে তোমার কার্যাবলী হচ্ছে পড়াশোনা করা। এই কার্যাবলী সম্পর্কে আমরা জানতে এবং ব্যাখ্যা করার জন্য সমাজবিজ্ঞান পড়ব। তারপরে সামাজিক প্রথা ও রীতিনীতি। সামাজিক প্রথা ও রীতিনীতি কি? আমাদের দেশে মনে করো তুমি চাইলেই খালি গায়ে বা হচ্ছে তোমার হাফ প্যান্ট পরে রাস্তায় নামে একটু অশোভন দেখায়, রাইট? আমাদের সামাজিক রীতিনীতি অনুযায়ী হয়তো বা মানুষ তাকায় থাকবে, বা হচ্ছে মনে করো তুমি গুরুজনদের সামনে সিগারেট ফুঁকতেছো, বা হচ্ছে তুমি ক্লাসের মধ্যে খাওয়া দাওয়া করতেছো। আমাদের দেশে কি করে? তারপর হচ্ছে মনে করো শ্রেণীকক্ষে শিক্ষক ঢুকলে তুমি দাঁড়ায় পড়তেছো। এটা কিন্তু আমাদের দেশের সামাজিক রীতিনীতি। বাইরের দেশে মনে করো হাফ প্যান্ট পরেও ক্লাস করতেছে। তারপর হচ্ছে মনে করো স্মোকিং জোন আছে তাদের আলাদা, তারা খাওয়া দাওয়া করতেছে মনে করো টিচারের সামনে ক্লাসের মধ্যে, এটা তাদের নিয়মের মধ্যে পড়ে। বা হচ্ছে তারা হাফ প্যান্ট পরে মনে করো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেছে, দেশ ভ্রমণ করে বেড়াইতেছে, তাদের সামাজিক রীতিনীতি সেটা অ্যালাউ করে। এবং আমরা সমাজবিজ্ঞান পড়বো এই সামাজিক রীতিনীতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তারপরে সংঘ সম্পর্কে জানতে। সংঘ কি? বিভিন্ন রকমের ট্রেড সমিতি বা ব্যবসায়িক উন্নয়ন সমিতি, বা যেটাকে আমরা বিসিক বলি, তারপরে শিল্প সমিতি, শ্রমিক সমিতি, শিক্ষক সমিতি, বা বিভিন্ন রকমের ট্রেড যে অর্গানাইজেশনগুলো আছে এগুলো সম্পর্কে জানতে, বা বিভিন্ন রকমের সংগঠন সম্পর্কে জানতে, সংঘ সম্পর্কে জানতে আমরা সমাজবিজ্ঞান পাঠ করব। পরবর্তীতে হচ্ছে সামাজিক উন্নয়নে। সামাজিক উন্নয়নটা কি? সামাজিক উন্নয়ন হচ্ছে তোমার বিভিন্ন রকমের পরিকল্পনা করে, নতুন নতুন পরিকল্পনা করে নতুন নতুনভাবে সমাজকে রিপ্রেজেন্ট করা, সমাজকে উন্নয়নের জন্য কি কি করা যায়। তারপর হচ্ছে মনে করো সমাজের উন্নয়নের জন্য কি করা যায়, রাস্তাঘাট, ট্রেন, বা হচ্ছে পরিকল্পিত উন্নয়ন আমরা যেটা বলি, এই পরিকল্পিত উন্নয়ন আমরা সমাজের মধ্যে কীভাবে করব। এই উন্নয়নের মধ্যে কিন্তু পরে কি জানো, মানুষের ব্যবহার, মানুষের আচার ব্যবহারের কীভাবে উন্নয়ন করা যায়। তারপর হচ্ছে তোমার এক বা একাধিক গোষ্ঠীর মধ্যকার যে মানবিক সম্পর্ক, এই সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায়, এই ইত্যাদি সম্পর্কের উন্নয়ন সম্পর্কে জানতে আমরা মোটামুটি সমাজবিজ্ঞান পাঠ করব। তারপরে আমরা হচ্ছে তোমার রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে। রাজনৈতিক স্থিতিশীলতা কি? আমরা বলছিলাম যে সমাজবিজ্ঞানের সাথে রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান একটা সম্পর্ক আছে। সমাজবিজ্ঞান তাত্ত্বিক বিষয়, রাষ্ট্রবিজ্ঞান ব্যবহারিক বিষয়। সমাজবিজ্ঞান এই রাজনীতির স্থিতিশীলতা বা রাজনৈতিক গোষ্ঠী বা তাদের মধ্যকার যে সম্পর্কগুলো আছে, দেশের মানুষজন এবং রাজনৈতিক যে নেতাকর্মী এদের মধ্যকার সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা উপাত্ত দেয় এবং পরামর্শ দেয় যে তোমরা এইভাবে কাজ করো, থিওরি দাঁড় করা, বিভিন্ন পরিসংখ্যান দেয়।
এই কাজগুলো মোটামুটি সমাজবিজ্ঞান করে থাকে দেখে আমরা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমাজবিজ্ঞান পাঠ করব। পরবর্তীতে দেখি সামাজিক পরিবর্তনশীলতা সম্পর্কে জানতে। আমরা জানি যে সমাজ পরিবর্তনশীল, আমাদের দেশ হচ্ছে একটা গরিব দেশ, তারপর হচ্ছে তোমার বাইরের দেশ কি উন্নত দেশ, তাদের সাথে খাপ খাওয়াইতে হলে আমাদেরকে কি ফ্রগ মানে ব্যাঙের মতো লাফায় লাফায় যেতে হবে, আস্তে আস্তে কচ্ছপের মতো আগাইলে হবে না। আমেরিকা আমাদের থেকে 200 বছর আগানো মনে করো, তা আমরা যদি তাদের থেকে, তারা যদি এক বছরে একবার একটুখানি আগে, আমরা হচ্ছে প্রতি 20 বছর অন্তর অন্তর যাতে আমরা জাম দিতে পারি, আমাদের দেশে যাতে দুর্নীতি মুর্নীতি না হয়, এই জিনিসগুলো নিশ্চিত করার জন্য সামাজিক পরিবর্তনশীলতা সম্পর্কে জানতে আমরা মোটামুটি সমাজবিজ্ঞান পাঠ করবো। একটু পড়ি। প্রাকৃতিক কারণে বিভিন্ন অঞ্চল বা এলাকায় বিভিন্ন সমাজ সম্প্রদায় জাতির উদ্ভব হয়েছে। সমাজবিজ্ঞান বিভিন্ন দেশের সমাজ ও সমাজ ব্যবস্থা সম্পর্কে তুলনামূলক আলোচনা করে। এই যে তোমার আমেরিকা এবং মানুষের যে তুলনামূলক আলোচনা আমি করে দিলাম। পরে হচ্ছে সমাজতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে। সমাজতাত্ত্বিক গবেষণা কি? সমাজতাত্ত্বিক গবেষণা হচ্ছে তোমার সেই গবেষণা যেখানে হচ্ছে সমাজ সম্পর্কিত গবেষণা আর কি, সমাজের মানুষের মধ্যকার যে উদ্বেগ, ভালোবাসা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সম্পর্কে গবেষণা। এই গবেষণার কারণ কিন্তু মনে করো রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা থেকে শুরু করে সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সামাজিক পরিবর্তনশীলতা সকল কিছু কাভার করে, এবং এই জন্য আমরা মোটামুটি সমাজতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রসমূহগুলো জানতে হচ্ছে মোটামুটি সমাজবিজ্ঞান পাঠ করব। পরবর্তী দেখি সামাজিক উন্নয়নে, আচ্ছা সেম জিনিস আর কি, তারপর সেম স্লাইড হচ্ছে আরেকবার আইসা পড়ছে, সরি। উপরিউক্ত আলোচনা পরিশেষে বলা যায় যে সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কে অধ্যয়নে এটি তাত্ত্বিক বিজ্ঞান। এগেইন তাত্ত্বিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান কি? তাত্ত্বিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান কিন্তু ব্যবহারিক বিজ্ঞান না, যা অন্যান্য বিজ্ঞান হতে স্বতন্ত্র মর্যাদার অধিকারী। মানব সমাজের প্রতিটি স্তর সম্পর্কে জ্ঞান অর্জন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সমাজবিজ্ঞানের জ্ঞানের কোনো বিকল্প নেই। কাজে এই কথা নিঃসন্দেহে বলা যায় সমাজ ও সমাজবিজ্ঞানের সার্বিক দিক সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই। অর্থাৎ আমি যে কথাটা বলছি সেই কথাগুলো ঘুরা পেঁচায় একদম বইয়ের ভাষায় তোমরা পরীক্ষার খাতায় একদম জাস্ট ঢাইলা দিয়ে আসবা, দেখবো যে ফুল মার্ক। খালি তোমাকে কি মনে রাখা লাগবে? তোমাকে মনে রাখা লাগবে হচ্ছে টপিকের নামটা, সেই টপিকের আন্ডারে কী কী পয়েন্ট আছে, আর বেশ কিছু প্রামাণ্য সংজ্ঞা। সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি। সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি কি? ওই যে বলছিলাম যে 1839 সালে অগাস্ট কোতের মাধ্যমে। এই পটভূমিটা একটু বিস্তারিত ব্যাখ্যাভাবে জানার আমরা চেষ্টা করব। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে এবং শিল্প বিপ্লবের ঘটার পরে কি হয়, ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে তৎকালে প্রাকৃতিক বিভাজন বলে চিহ্নিত অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভূতত্ত্ববিদ্যা, দর্শনশাস্ত্রের পরিধিমুক্ত হয়ে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে সমাজবিজ্ঞান লাভ করে। কেন বলা হয়েছে এটা? দর্শন এবং জ্যোতির্বিদ্যা, অর্থনৈতিক বিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, এই জিনিসগুলা কিন্তু মোটামুটি সমাজকে ব্যাখ্যা করে, রাইট? সমাজকে ব্যাখ্যা করা এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এক প্রকার সোশিওলজির উৎস হিসেবে কাজ করে। তুমি দেখো অঙ্কশাস্ত্রের মধ্যে কি হয়, অঙ্কশাস্ত্রের মধ্যে যে পরিসংখ্যান হয়, পরিসংখ্যান কি হয়? সামাজিক পরিসংখ্যানে আমরা ব্যবহার করতে পারি। জ্যোতির্বিদ্যা কি? জ্যোতির্বিদ্যা হচ্ছে মহাকাশ সম্পর্কিত যে বিদ্যাটা, এই মহাকাশ সম্পর্কিত বিদ্যা মানুষের জীবনে কিভাবে, তোমরা যারা রাশি বিশ্বাস করো নাকি করা ঠিক নাকি ঠিক না সেটা আমি বলবো না, কারণ সমাজবিজ্ঞান সেটা আমাদেরকে বলতে না করে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমরা যারা রাশি বিশ্বাস করো তারা কিন্তু জ্যোতির্বিজ্ঞানে অনেক বেশি মনোযোগী থাকবা। তারপরে হচ্ছে পদার্থবিদ্যা কি? একটা মনে করো আবিষ্কার মানুষের জীবনে কিভাবে প্রভাব রাখে, এই জিনিসটা হচ্ছে তোমার পদার্থবিদ্যা আলোচনা করে। রসায়ন, ভূতত্ত্ববিদ্যা, এই জিনিসগুলো থেকে আলাদা হয় কে? সোশিওলজি আলাদা হয় কবে? ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে। বলা যায় সোশিওলজি ইজ দ্য ইয়ংগেস্ট অফ অল সায়েন্সেস। সোশিওলজি ইজ ইয়ংগেস্ট অফ অল সায়েন্সেস। কেন? যে এতগুলো যে বিজ্ঞানের নাম আমরা পড়লাম প্রত্যেকটার মধ্যে একদম একদম শেষের দিকে জন্ম হয়েছে এই সোশিওলজি বা সমাজবিজ্ঞানের। 19 শতকে সমাজবিজ্ঞানের জন্ম হলো, এর একটা দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে, তবে এই দীর্ঘ সময় ঐতিহাসিক সমাজতাত্ত্বিক নিদর্শন পর্যাপ্ত নয়। এ প্রসঙ্গে রবার্ট বিয়ারস্টেড সে তার সোশ্যাল অর্ডার নামক গ্রন্থে, তার গ্রন্থের নাম কি? তার গ্রন্থের নাম হচ্ছে সোশ্যাল অর্ডার। এটা কিন্তু অনেক সময় এমসিকিউর জন্য আসে, তোমাদের এই এমসিকিউ জানার জন্য তোমাদের এই জিনিসটা পড়া দরকার। সোশিওলজি হ্যাজ এ লং পাস্ট বাট অনলি এ শর্ট হিস্ট্রি। সমাজবিজ্ঞানের গোড়াপত্তন সাম্প্রতিক কালের হলো। সমাজ একটি আদি প্রতিষ্ঠান। সমাজ গঠনের শুরু থেকেই মানুষ তাদের অস্তিত্ব রক্ষার জন্য সমাজচিন্তায় মনোনিবেশ করে, তাই সমাজচিন্তার ইতিহাস সমাজের মতোই প্রাচীন। এই সমাজচিন্তাই সমাজবিজ্ঞানের পটভূমি তৈরির মধ্য দিয়ে একে সমৃদ্ধ করেছে। সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ বলেন তার রিজন এবং আনরিজন গ্রন্থে সমাজবিজ্ঞানের উদ্ভবের মূলে 4টি মৌল উপাদানের কথা উল্লেখ করছেন। 4টি মৌল উপাদানের কথা তিনি কি বলতে চাইছেন? তিনি বলছেন যে সোশিওলজি has a four-field origin in political philosophy, the philosophy of history, biological theories of evolution, and the movement of social and political reform, which
which found it necessary to undertake surveys of social conditions. এই যে চারটা মৌল উপাদানের কথা বলছেন সোশিওলজি বা সমাজবিজ্ঞানের উদ্ভবের হিসেবে, এই চারটা মৌল উপাদান আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথম, অনেকের মতে দুটি বিশেষ প্রবৃত্তি সংস্কার ও সমাজ উন্নতির প্রতি আগ্রহ এবং ইতিহাস দর্শনের প্রতি কৌতূহল থেকেই সমাজবিজ্ঞানের জন্ম হয়েছে। তাহলে সমাজবিজ্ঞানের জন্ম কি? সমাজবিজ্ঞানের জন্ম কোথা থেকে হয়েছে? দুটি বিশেষ প্রবৃত্তি সংস্কার ও সমাজ উন্নতির প্রতি আগ্রহ এবং ইতিহাস দর্শনের প্রতি কৌতূহল থেকেই সমাজবিজ্ঞানের জন্ম। স্পষ্টভাবে বলতে গেলে সমাজবিজ্ঞান রাজনৈতিক দর্শন, ইতিহাসের দর্শন, জীবনে বিবর্তন এবং সামাজিক জরিপ, চারটা পয়েন্টের নাম কিন্তু তোমাকে বাধ্যতামূলক মনে রাখা লাগবে। বাধ্যতামূলক মানে একদম 100%। প্রথমটা হচ্ছে তোমার রাজনৈতিক দর্শন। রাজনৈতিক দর্শনে কি বলা হয়েছে? রাজনৈতিক দর্শন সমাজবিজ্ঞান উদ্ভবের মূলে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের নানাবিধ বিশৃঙ্খলা ও অসঙ্গতি হতে পরিত্রাণের উদ্দেশ্যে থেলিস, ডেমোক্রিটাস, সক্রেটিস এবং বিশেষ করে প্লেটো, তাদের নামগুলো একটু জানা থাকা জরুরি। থেলিস, ডেমোক্রিটাস, সক্রেটিস এবং বিশেষ করে প্লেটো ও অ্যারিস্টটল প্রদত্ত রাজনৈতিক দর্শনের সমাজতান্ত্রিক মূল্য সমাজবিজ্ঞান উদ্ভবের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে তোমার এতজন দার্শনিকের কথা বলা হলো, সমাজবিজ্ঞানের উৎপত্তির মূলে কিন্তু দর্শনও আছে। কি বলছিলাম? দর্শন কেন আছে? দর্শন হচ্ছে মানুষকে নিয়েই বেসিক্যালি আলোচনা করে, আর সমাজবিজ্ঞান যেহেতু সমাজবদ্ধ মানুষ নিয়ে আলোচনা করে, তাই সমাজবিজ্ঞানের উৎস হিসেবে দর্শনকে বলা যায়। দর্শন বা গ্রিক দার্শনিক বিখ্যাত কারা ছিল? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরা। এই লোকগুলা যা যা আলোচনা করছিল, সেই আলোচনাগুলা রাজনৈতিক দর্শনের হিসেবেও সমাজবিজ্ঞানের মধ্যে আসে এবং সমাজবিজ্ঞানের উৎস হিসেবে কাজ করে। পরবর্তীতে ইতিহাসের দর্শন। ইতিহাসের দর্শন কি? ইতিহাসের দর্শনের মধ্যে আমরা বেশ কিছু নাম আমাদের আগে জানি না আমরা, সেটা হচ্ছে তোমার সেন্ট পিয়ার্জ, জি ভিকো মন্সকেল এবং ভোল্টায়ার, জার্মানির হার্ডার, স্কটল্যান্ডের ফার্গুসন, মিলার এবং রবার্টসন প্রমুখ। এই নামগুলো হচ্ছে তোমার ইতিহাস দার্শনিকদের একদম গুরুত্বপূর্ণ নাম আর কি। ইতিহাস দর্শন হচ্ছে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। দার্শনিক ইবনে খালদুন 4th শতাব্দীতে ইতিহাসের গতিধারা সম্পর্কে অত্যন্ত গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ দেন। তার দর্শন 8th শতাব্দীতে সমাজবিজ্ঞানের উদ্ভবকে ত্বরান্বিত করে। ইতিহাস দর্শনের প্রতিষ্ঠাতা পণ্ডিতদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছেন এই কয়েকজন লোক। ভিকো তার নিউ সায়েন্স, তার ভিকোর গ্রন্থের নাম কি? ভিকোর গ্রন্থের নাম হচ্ছে নিউ সায়েন্স, দ্য নিউ সায়েন্স। এই গ্রন্থগুলো এবং তাদের যে দার্শনিকদের নাম, এই নামগুলো কিন্তু তোমাদের মনে থাকা বাধ্যতামূলক। গতি প্রকৃতি এবং সমাজের বিভিন্ন দিক সম্পর্কে গভীর ও বস্তুনিষ্ঠ ধারণার অবতারণা করেন, ফলে পাশ্চাত্য সমাজে অনেকেই ভিকোকে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করছেন। কিন্তু আসলে কি তা? না। সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? অগাস্ট কোত। বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? ডক্টর নাজমুল করিম। মন্টেস্কু তার স্পিরিট অফ ল গ্রন্থের মাধ্যমে সমাজ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাহলে দ্য স্পিরিট অফ ল গ্রন্থটা কার? মন্টেস্কু। 19শ শতাব্দীতে হেগেল, সেন্ট সাইমন, অগাস্ট কোত, কার্ল মার্কস প্রমুখ মনীষীর চিন্তাধারায় ইতিহাসের দর্শন প্রতিফলিত হয়। অগাস্ট কোত বিশ্বাস করতেন সমাজবিজ্ঞান হবে এমন একটি বিজ্ঞান যা প্রতিষ্ঠিত হবে সমাজ, সামাজিক সমস্যাগুলি, এর পরিবর্তন, বিবর্তন ইত্যাদি সম্পর্কে সুশৃঙ্খল পর্যবেক্ষণ, পর্যাপ্ত তথ্য উপাত্ত এবং নানাবিধ শ্রেণীকরণের ভিত্তিতে। এখানে তোমাদের একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি। সমাজবিজ্ঞানের জন্ম যে কার্ল মার্কস, 4 ফাউন্ডিং ফাদার্স যাদেরকে বলছিলাম আমরা একদম শুরুতে, অগাস্ট কোত, এমিল ডুরকহেম, ম্যাক্স ওয়েবার এবং কার্ল মার্কস, এই লোকগুলা কি তোমার সমাজবিজ্ঞান একটা সাবজেক্ট হবে এটা চিন্তা করে তোমার সাবজেক্ট বা বই, তাদের বইগুলা লিখছিল? না, উত্তরটা হচ্ছে না। তারা জাস্ট বই লিখছিল তাদের যে ফিলোসফিক্যাল থট আছে সেই থটগুলা উল্লেখ করার জন্য। তারা ইতিহাস এবং দেশ সম্পর্কে কি চিন্তা করে, তাদের ভাবনাটা কি, সেই ভাবনাগুলা প্রকাশ করার জন্যই তারা বইগুলা লিখছিল, যা পরবর্তীতে বিবর্তিত হয়ে একটা আলাদা স্বতন্ত্র শাখা হিসেবে প্রকাশ পায়। তোমরা মনে করো যারা ভবিষ্যতে সমাজবিজ্ঞানী হবা, হয়তো কারোরই ইচ্ছা থাকে না ওইরকম ভাবে, কেউ ল পড়ে, কেউ হচ্ছে তোমার ইতিহাস নিয়ে পড়ে, কেউ দর্শন নিয়ে পড়ে, কিন্তু যারা সমাজবিজ্ঞান নিয়ে পড়বা তারা হয়তো দেখবা যে এই লোকগুলার অবদান আমাদের সমাজে কিন্তু অনেক বেশি। কেন বেশি? বা বিশেষ করে আমাদের সাবজেক্ট প্রতিষ্ঠার মধ্যে অনেক বেশি, কারণ তারা বই লিখছিল র্যান্ডমলি, কিন্তু পরবর্তীতে সেটা মানুষজন ইন্টারপ্রেট করছে এরকমভাবে যে আচ্ছা অনেকে তুমি তো মার্ক্সীয় চিন্তাধারায় বিশ্বাসী, তুমি তো এমিল ডুরখেমীয় চিন্তাধারায় বিশ্বাসী, এরকম বলে আর কি। তো সেই জিনিসগুলো বিবর্তিত হয়ে ইতিহাস দর্শনের রূপ নিছে, এবং এই ইতিহাস দর্শনকে এই কারণেই বলা হয় মোটামুটি যে এই ইতিহাস দর্শন হচ্ছে কি বলে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও উদ্ভবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই যে সামাজিক সমস্যাবলী, এর পরিবর্তন বিবর্তন ইত্যাদি সম্পর্কে সুশৃঙ্খল পর্যবেক্ষণ, পর্যাপ্ত তথ্য উপাত্ত এবং নানাবিধ শ্রেণীকরণ, এই জিনিসগুলা কে করছিল? এই লোকগুলা করছিল, যে অগাস্ট কোত, কার্ল মার্কস, সেন্ট সাইমন এবং হেগেল। পরবর্তীতে দেখি, এ পর্যায়ে এমন একটি বিজ্ঞানের প্রয়োজন অনুভূত হয় যে বিজ্ঞান বস্তুনিষ্ঠভাবে সমাজের বাস্তব অবস্থা তুলে ধরবে। এর প্রয়োজন পূরণ করতে সমাজ বিজ্ঞানের জন্ম হয় এবং শিশু সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠিত ও পরিণত করতে হার্বার্ট স্পেন্সার, এমিল ডুর্খেম, ম্যাক্স ওয়েবার, ভি প্যারট এবং কার্ল মার্কস প্রমুখ দার্শনিকের অবদান সবচেয়ে বেশি। অর্থাৎ এই যে এতক্ষণ লোকগুলোর নাম বললাম, ইনক্লুডিং দ্য 4 ফাউন্ডিং ফাদার্স অফ সোশিয়োলজি, এরা সবাই ছিলেন দার্শনিক এবং এককালে ইতিহাস লিখতে 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 সেটা বিবর্তিত হয়ে মোটামুটি সমাজবিজ্ঞানের জন্ম দেয়। পরবর্তীতে হচ্ছে জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব। জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব কি? জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব মোটামুটি দেওয়া হচ্ছে চার্লস ডারউইন নামে তোমরা একটা লোক শুনছো না? সত্য মিথ্যা ধর্মীয় বিষয়ে সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু না, ধর্মকে সাইডে রেখে তুমি যদি চিন্তা করো, ডারউইন নামে যে লোকটা আছে, সে ডারউইন বলছিল যে বানর থেকে পরবর্তীতে বিবর্তিত হয়ে মানুষ হয়। এটা কে বলছিল? চার্লস ডারউইন। এবং সমাজ বিজ্ঞানের মধ্যে আমরা যে জিনিসটা চিন্তা করি তেমনইভাবে বলছিল যে, এই আমরা একটু পড়ি, ঠিক আছে, পড়ার মাধ্যমে বিস্তারিত জানবো। জীববিজ্ঞানে ব্যবহৃত বিবর্তনবাদী তথ্য সমাজ বিজ্ঞানের উৎপত্তির মূলে বিশেষ ভূমিকা পালন করছে। আচ্ছা ঠিক আছে, পালন করছে, ভালো কথা। এ তত্ত্বের প্রবর্তক ডারউইন। এ তত্ত্বের প্রবর্তক হচ্ছে ডারউইন। সমাজবিজ্ঞানীগণ দেখলেন যে সমাজবিজ্ঞানে বিবর্তনবাদী তত্ত্ব দারুণভাবে প্রযোজ্য। আরে নাইস। সমাজকে জীবদেহের সাথে তুলনা করে যারা এর বিবর্তনবাদী ব্যাখ্যা দিয়েছেন তাদের মধ্যে মর্গান, হার্বার্ট স্পেন্সার, ওয়েস্টার এবং মার্ক প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব সমাজবিজ্ঞানী জীবজগতের সাথে সমাজের তুলনামূলক আলোচনা করে দেখাতে সক্ষম হন যে সমাজ কিভাবে ফ্রম সিম্পল টু কমপ্লেক্স প্রক্রিয়ায় বিবর্তিত হয়েছে। দিস ইজ দ্য ক্রিম পার্ট অফ দিস টপিক। কি বলা হয়েছে? যে সিম্পল টু কমপ্লেক্স, সমাজ প্রথমে ছিল কি সরল, তারপরে সমাজ কি হয়েছে জটিল। তেমনইভাবে বিবর্তন তত্ত্বে যেমন ডারউইন বলছে মানুষ বানর থেকে উৎপত্তি লাভ করছে, তেমনইভাবে সমাজের যে জটিল বিষয়াবলী আছে সেই জটিল বিষয়াবলী আসছিল হচ্ছে একদম সরল বিষয়াবলী থেকে, এবং সেই সরল বিষয়াবলী থেকে বিবর্তিত হয়ে যখন জটিল বিষয়াবলী আসে, সেই জটিল বিষয়াবলী এবং সমাজ ও মানুষের মধ্যে মিথস্ক্রিয়া ব্যাখ্যা করার জন্যই এই সমাজ বিজ্ঞান সাবজেক্টের জন্ম হয়। বিবর্তন হলো এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা যা পরবর্তীতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রমপরিবর্তন। বিবর্তনের প্রবক্তা চার্লস ডারউইন 1859 সালে, কত সালে? 1859 সালে তার দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থের মধ্যে বিবর্তনবাদের বিস্তারিত প্রকাশ করেন, এবং এই অরিজিন অফ স্পিসিস গ্রন্থের মধ্যেই বলা হয়েছিল যে বানর থেকে মানুষের উৎপত্তি হয়। আর এই সেম কনসেপ্টটা কোথায় কাজে লাগানো হয়? সেম কনসেপ্টটা কাজে লাগানো হচ্ছে ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। তিনি বলছিলেন যে বিবর্তনের ভিত্তি হচ্ছে বংশ পরম্পরায় জিনের সঞ্চারণ। বিবর্তন হচ্ছে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের শারীরিক অবস্থার ঘটে যাওয়া পরিবর্তনের প্রক্রিয়া ব্যাখ্যাকারী তত্ত্ব, এবং বিবর্তন তত্ত্ব অনুযায়ী পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদ এককোষীয় মাইক্রো অর্গানিজম থেকে এসেছে, যেটা বিবর্তন আর কি ব্যাখ্যা করে। ডারউইন জীবজগতের বিবর্তন ধারা ব্যাখ্যা করেন এবং তিনি বলেন জীবন যুদ্ধে যোগ্যরাই টিকে থাকে এবং দুর্বল ও অক্ষমেরা প্রাকৃতিক নিয়মে বিলুপ্ত হয়ে যায়। এবং পুরা কনসেপ্টটা সমাজবিজ্ঞানের কিভাবে জন্ম দেয়, এই যে বলছিলাম 1859 সালে অরিজিন অফ স্পিসিস গ্রন্থে তিনি বলছিলেন যে বানর থেকে মানুষের উৎপত্তি হয়। ঠিক বানর থেকে না, এককোষী জীব থেকে প্রথমে আসে হচ্ছে এককোষ। তোমরা কি জানো এককোষ? সাধারণ বিজ্ঞান যারা পড়ছো বা হচ্ছে যারা সায়েন্স থেকে আর্টসে আসছো তারা জানি যে অ্যামিবা নামে একটা বিষয় আছে। সেই অ্যামিবা থেকে তোমার এক কোষ, যেটা এক কোষ থেকে তোমার আস্তে আস্তে বিবর্তিত হয়ে বানর হয়, বানর থেকে পরবর্তীতে মানুষ হয়। এবং সেই সেম কনসেপ্টটা তোমার কাজে লাগে কোথায়? সোসাইটি, যে আমার সেই সিম্পল থেকে কমপ্লেক্স হয়, একদম সাধারণ একটা সোসাইটি থেকে কমপ্লেক্স সোসাইটি হয়, এবং সেই কমপ্লেক্স সোসাইটি মানুষ ও সমাজের মধ্যকার সম্পর্ক বিস্তারিত বিবরণের জন্যই সমাজবিজ্ঞান সাবজেক্টের উৎপত্তি হয়। তাই আমরা বলতে পারি যে জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব আসে কোথা থেকে? জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব আসে হচ্ছে তোমার জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব থেকেই মোটামুটি সমাজবিজ্ঞান বা সোশিয়োলজির জন্ম হয়। পরবর্তীতে সামাজিক জরিপে কি বলা হয়েছে? সমাজ বিজ্ঞানের উৎপত্তির মূলে সামাজিক জরিপের অবদান অপরিসীম। সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, দারিদ্র্য বিমোচন, জনমত যাচাই।
কয়েকটা জিনিস, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, দারিদ্র্য বিমোচন এবং জনমত যাচাই প্রভৃতি ক্ষেত্রে সামাজিক জরিপের বিকল্প নেই। সামাজিক জরিপের মধ্য দিয়ে সমাজ সম্পর্কে ব্যাপক তথ্য সংগ্রহ ও গবেষণা সহজতর হয়। তাই সামাজিক জরিপকে সমাজবিজ্ঞানের অন্যতম ভূমি উৎস বলা যেতে পারে। এবং স্যার এফ, এই নামগুলো কিন্তু তোমাদের লাগবে, স্যার এফ এম ইডেন এবং কন্ডোলেট এবং কুয়েলেট এই বিভিন্ন রচনাবলীর মাধ্যমে সামাজিক জরিপ সমাজবিজ্ঞানের পটভূমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা একটু শুরুতে যাই। এই যে তাহলে এই যে চারটা কনসেপ্ট যে দিছিল আমার সমাজবিজ্ঞানের উৎপত্তির চারটা মূল উপাদান কে দিছিল? মরিস জিন্সবার্গ। মরিস জিন্সবার্গ চারটা বিবরণ দিছে এবং সেই চারটা বিবরণ কি কি? চারটা বিবরণ হচ্ছে তোমার রাজনৈতিক দর্শন, ঐতিহাসিক দর্শন, জীবের বিবর্তন তত্ত্ব এবং সামাজিক জরিপ। এবং বলা হয় এই চারটা বিষয় থেকে মোটামুটি সমাজবিজ্ঞানের জন্ম হয়েছে। রাজনৈতিক দর্শন কি? মোটামুটি রাজনৈতিক দর্শন এবং ইতিহাসের দর্শন সেম জিনিস, কাছাকাছি জিনিস, সেম জিনিস না, সে কাছাকাছি, অর্থাৎ দর্শন থেকেই সমাজবিজ্ঞানের জন্ম এবং পরবর্তীতে জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব বলা হয়েছে। সোসাইটি সিম্পল থেকে কমপ্লেক্স হয়, তেমনইভাবে যেমন বিবর্তনের মধ্যে এক কোষ থেকে বহু কোষ এবং পরবর্তীতে মানুষ আসে, তেমনইভাবে সোসাইটি সিম্পল থেকে কমপ্লেক্স হয় এবং সেই জায়গা থেকে সমাজের উৎপত্তি হয়। আবার সামাজিক জরিপেও এই মোটামুটি একই রকমের কথা বলা হয়। তো তারপরে আমরা দেখি, তারপরে হচ্ছে সমাজবিজ্ঞানের বিকাশ। খুব মজার টপিক, এটা খুবই মজার টপিক। আমি এই সমাজবিজ্ঞানের বিকাশের মধ্যে আমরা বিভিন্ন রকমের সোশিওলজিস্টদের সম্পর্কে জানার চেষ্টা করব। বিভিন্ন রকমের সোশিওলজিস্টদের জানার চেষ্টা করব। সোশিওলজিস্ট কারা? সোশিওলজিস্ট হচ্ছে সমাজবিজ্ঞানী যারা সোশিওলজি নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন এবং বর্তমান সোশিওলজিতে আনতে সহায়তা করেন। পরবর্তীতে দেখি ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সেম জিনিসটা বারবার আসতেছে। স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান উদ্ভব হয়, তবে সমাজ সম্পর্কে চিন্তার ইতিহাস সমাজের মতোই অতি প্রাচীন ও দীর্ঘদিনের। মূলত পাশ্চাত্যের শিল্প বিপ্লবকালে সমাজবিজ্ঞানের জন্ম। একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের আত্মপ্রকাশ করার পিছনে কতিপয় চিন্তাবিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে এবং সেই প্রত্যক্ষ চিন্তাবিদগুলোকে প্লেটো, অ্যারিস্টটল কি করছিল? প্রশ্ন হচ্ছে এটা জাগে না। এই যে আমরা একদম পড়ে আসছিলাম যে রাজনৈতিক দর্শনের মধ্যে মনে আছে, রাজনৈতিক দর্শনে পড়ছিলাম যে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস এরা যে দর্শনটা দিছিল সেই দর্শন থেকে বর্তমানে বিবর্তিত হয়ে আলাদা স্বতন্ত্র শাখা হিসেবে মোটামুটি বর্তমান সমাজবিজ্ঞানের জন্ম হয়। এবং প্লেটো এবং অ্যারিস্টটলের যে প্লেটোর তার রিপাবলিক গ্রন্থের মধ্যে বিভিন্ন সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক বিষয়ে আলোচনা করেন। তারপর হচ্ছে তিনি সমাজ সম্পর্কে যেসব তত্ত্বের অবতারণা করেন তা মূলত যুক্তি নির্ভর এবং যদিও তা অনেক ক্ষেত্রে বাস্তবতা বিবর্জিত। তারা যে তত্ত্বটা দিছিল সেটা ছিল বাস্তবতা বিবর্জিত, কিন্তু সেই তত্ত্বগুলো হচ্ছে বর্তমান সমাজে অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ ভিত্তি হিসেবে কাজ করে শুধুমাত্র। আবার একইভাবে তার ছাত্র অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থে, অ্যারিস্টটলকে কি বলা হয় জানো? অ্যারিস্টটলকে এই পলিটিক্স গ্রন্থটার জন্য বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান যেহেতু সমাজবিজ্ঞানের সাথে কানেক্টেড, রাষ্ট্র কি নিয়ে কাজ করে? রাষ্ট্র কাজ করে হচ্ছে সমাজবদ্ধ মানুষকে নিয়ে। মানুষ ছাড়া কি তুমি রাষ্ট্র কল্পনা করতে পারো? রাষ্ট্রের চারটা ভিত্তি কি? রাষ্ট্রের চারটা ভিত্তি হচ্ছে: ১, তার ভূখণ্ড থাকতে হবে, যেটা বাংলাদেশের আছে। ২, তার জনগণ থাকতে হবে এবং জনগণ কি নিয়ে আলোচনা করে? জনগণকে নিয়ে আলোচনা করে হচ্ছে সমাজবিজ্ঞান। ৩, তার সার্বভৌমত্ব থাকতে হবে, ৩, তার সরকার থাকতে হবে এবং ৪, তার সার্বভৌমত্ব থাকতে হবে। ২ নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে জনগণ। এই জনগণকে নিয়ে কি আলোচনা করে? জনগণকে নিয়ে আলোচনা করে হচ্ছে তোমার সমাজবিজ্ঞান। এবং যার কারণে এই অ্যারিস্টটল এবং প্লেটো, বিশেষ করে অ্যারিস্টটল, এদেরকে বলা হয় সমাজবিজ্ঞানের আদি পিতা আর কি। পরবর্তীতে হচ্ছে ম্যাকিয়াভেলি তার একটা গ্রন্থ ছিল দ্য প্রিন্স গ্রন্থ। এই গ্রন্থটা শুধুমাত্র আমাদের লাগে। ম্যাকিয়াভেলি প্রিন্স গ্রন্থে মানব চরিত্রের বিশ্লেষণের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সুপারিশ করেন। মানব চরিত্রের বিশ্লেষণের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সুপারিশ এবং রাজনীতি থেকে ধর্ম এবং নৈতিক মূল্যবোধকে পৃথক রাখার প্রস্তাব দেন। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা হচ্ছে ধর্মকে কেন্দ্র করে পুঁজি করে তোমার রাজনীতি করে, যেটা হচ্ছে শুধুমাত্র আমাদের দেশে না, এরকমও না, ভ্যাটিকান সিটি থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন জায়গায়, ইভেন আমেরিকার মতো একদম উন্নত রাষ্ট্রগুলোতে এটা আছে। কিন্তু ম্যাকিয়াভেলি যে দার্শনিক ছিলেন, তিনি ছিলেন মূলত দার্শনিক না, তিনি ছিলেন মূলত ধর্মতত্ত্ববিদ। এই ধর্মতত্ত্ববিদ ইনি কি বলছিলেন যে রাষ্ট্র থেকে ধর্মকে যদি তুমি আলাদা রাখতে পারো তাহলেই হচ্ছে তোমার এই রাষ্ট্র ভালোভাবে ফাংশন করতে পারবে।
পরবর্তীতে টমাস মুর, প্রথমে যায় ম্যাকিয়াভেলি, আচ্ছা প্রথমে যায় হচ্ছে ম্যাকিয়াভেলি, তারপরে যায় হচ্ছে টমাস মুর। টমাস মুর তার যে প্রিন্স গ্রন্থটা ছিল, যে ম্যাকিয়াভেলি যে প্রিন্স গ্রন্থটা, তার একটা একদম বিপরীতমুখী একটা ধারণা দেন। বিপরীতমুখী ধারণা দেন কোন গ্রন্থে? 1515 সালের তার ইউটোপিয়া নামে গ্রন্থে। তিনি বলেন যে দৈনন্দিন সামাজিক সমস্যা পর্যালোচনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখে। আচ্ছা, কি টমাস মুর প্রাকৃতিক আইনের সামাজিক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেন। প্রাকৃতিক আইনের সামাজিক গুরুত্ব। প্রাকৃতিক আইনটা কি? প্রাকৃতিক আইন হচ্ছে যে আমরা একটু পরেই জানবো, অগাস্ট কোত সম্পর্কে বিস্তারিত যখন জানবো তখনই আমরা জানবো যে প্রাকৃতিক আইন হচ্ছে তোমার প্রকৃতি যেটা আমরা দেয় আর কি, যে আইনগুলো প্রকৃতি, যেমন সূর্য উঠে, হ্যাঁ, তারপর এই জিনিসগুলো হচ্ছে তোমার সামাজিক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেন। যে সূর্য ওঠে জিনিসটা কি? ধর্মীয় একটা দিক। এই ধর্মীয় দিক থেকে আমরা বিশ্বাস করতেছি যে আচ্ছা আল্লাহ বা সৃষ্টিকর্তা তিনি হচ্ছে প্রতিদিন সূর্য দেন এবং সূর্য ডুবায় দেন। তো এই আইনটা হচ্ছে তোমার ব্যাখ্যা করার, সেটা সামাজিক ব্যবহারের উপর উনি গুরুত্ব দেন। উপরজন বলছিল ধর্মকে আলাদা রাখো, ইনি বলছেন যে ধর্মকে অবশ্যই একসাথে রাখবা। তারপর হচ্ছে ভিকো হচ্ছে তোমার একজন চিন্তাবিদ, সমাজ বিবর্তনের নিয়ম এবং ধারা বিশ্লেষণের জন্য সামাজিক পর্যবেক্ষণ এবং গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন। দ্য নিউ সায়েন্স গ্রন্থে, প্রত্যেকজনের গ্রন্থর নামগুলো কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। ভিকো তার দ্য নিউ সায়েন্স গ্রন্থে সমাজ বিবর্তনের 3টি যুগ লক্ষ্য রাখেন। একটা হচ্ছে দেবতাদের যুগ, এবং পরেরটা হচ্ছে বীর যোদ্ধাদের যুগ, এবং পরেরটা হচ্ছে মানুষদের যুগ। জাস্ট আপাতত এতটুকু মনে রাখলেই চলবে যে সমাজ বিবর্তনের 3টি যুগ কোন সমাজবিজ্ঞানী ব্যাখ্যা করছিলেন? ভিকো। তার কোন গ্রন্থে? দ্য নিউ সায়েন্স গ্রন্থে। পরবর্তীতে ইবনে খালদুন হচ্ছে তোমার বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ। তিনি হচ্ছে সমাজ চিন্তার বিকাশের ক্ষেত্রে অনন্য সাধারণ অবদান রাখছেন। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে মুকাদ্দিমায়ে, এবং যা হচ্ছে সমাজের গতি প্রকৃতি এবং সমাজ জীবনের বাহ্যিক ও আধ্যাত্মিক শক্তিসমূহ প্রভাব আলোচনা করছিল। এখানে হচ্ছে তোমার সংস্কৃতি, রাষ্ট্র, সামাজিক সংহতি ইত্যাদি উল্লেখ করছিল। তারপরে দেখি, আচ্ছা তার সম্পর্কে আরেকটা ইনফরমেশন হচ্ছে মধ্যযুগে জন্মগ্রহণকারী এই মনীষীকে জার্মান সমাজচিন্তাবিদ কার্ল মার্ক্সের পূর্বসূরি। তাকে কি বলা হয়? কার্ল মার্ক্সের পূর্বসূরি, এই জিনিসটা তাকে বলা হয়। অর্থাৎ ইবনে খালদুন সম্পর্কে একটা ইনফরমেশন হচ্ছে তাকে কার্ল মার্ক্সের পূর্বসূরি বলা হয়, এবং অনেকে বস্তুবাদী লেখক হিসেবে তাকে গণ্য করছিলেন। এই দুইটা জিনিস তোমাদের এমসিকিউর জন্য আসে, অর্থাৎ ইবনে খালদুন তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে সাইমন ও অগাস্ট কোত কে ছিলেন? অগাস্ট কোত ছিলেন সাইমন, যে একটা সংজ্ঞা আমরা পড়ছিলাম মনে আছে, এই সাইমনের ছাত্রই ছিলেন হচ্ছে অগাস্ট কোত। আসো দেখি, ফরাসি সমাজবিজ্ঞানী সেন্ট সাইমন মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য এক নতুন বিজ্ঞান প্রতিষ্ঠার প্রস্তাব করেন এবং সমাজ বিকাশ ও সমাজ পরিবর্তনের সূত্রের একটি রূপরেখা প্রদান করেন। সেই সূত্র অনুসরণ করে তারই ছাত্র ও অনুগামী অগাস্ট কোত সমাজ সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেন, এবং উল্লেখ্য সেন্ট সাইমনকে তার অবদানের জন্য সমাজবিজ্ঞান ও সমাজতন্ত্রের আদি প্রবক্তা বলেও গণ্য করা হয়। সমাজবিজ্ঞান ও সমাজতন্ত্রের অন্যতম আদি প্রবক্তাকে সাইমন, এবং মানে সেন্ট সাইমন কেন? তিনি তার ছাত্র অগাস্ট কোতকে সেই রকম ধ্যান ধারণা দেন যে সমাজবিজ্ঞান হবে একটা আলাদা স্বতন্ত্র শাখা আর কি। সেন্ট সাইমনের সুযোগ্য ছাত্র ফরাসি দার্শনিক অগাস্ট কোত ঐতিহ্যগতভাবে সমাজবিজ্ঞানের জনক বা প্রতিষ্ঠাতা বলে পরিচিত। সমাজবিজ্ঞানের উদ্ভবের পিছনে তার চিন্তাধারা তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করে। তিনিই প্রথম সমাজ চিন্তাবিদ যিনি 1839 সালে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি চয়ন করেন। সমাজকে জানার জন্য অগাস্ট কোত একটি অনন্য সাধারণ বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। সমাজ সম্পর্কিত বিজ্ঞানকে অগাস্ট কোত সোশ্যাল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা নামে আখ্যা দেন। পরবর্তীতে তিনি বিষয়টিকে সোশিওলজি বা সমাজ বিজ্ঞান নামে অভিহিত করেন। তাহলে সোশিওলজি শব্দটির উৎপত্তি কথা থেকে আসে সোশ্যাল ফিজিক্স শব্দটি থেকে। অগাস্ট কোত মনে করেন সমাজবিজ্ঞান হবে এমন একটি বিজ্ঞান যেখানে এককভাবে সামাজিক সমস্যা, ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। অর্থাৎ তার প্রস্তাবিত বিজ্ঞানের কাজ হচ্ছে সামাজিক প্রপঞ্চ সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ। 1830 থেকে 1842 সালের মধ্যে 6 খণ্ডে তার বিখ্যাত পজিটিভ ফিলোসফি, এবং এই গ্রন্থটার মধ্যেই কিন্তু সোশিওলজি শব্দটা আসছিল। সোশিওলজি শব্দটা কোন গ্রন্থের মধ্যে আসছিল? কিন্তু পজিটিভ ফিলোসফি। এই গ্রন্থে তিনি মানব চিন্তা ও সমাজের বিকাশের 3টি পর্যায়ের নাম উল্লেখ করেন, যেসবের মাধ্যমে মানব সমাজের বিবর্তন ঘটে। মূলত অগাস্ট কোত মানব জ্ঞানের 3টি স্তর, প্রতিটি স্তরে সামঞ্জস্যপূর্ণ এক ধরনের সমাজের অবস্থার বর্ণনা দেন, এবং অগাস্ট কোতের মতে মানব জ্ঞান বিকাশের 3টি স্তর রয়েছে। এবং এই গ্রন্থটা কত খণ্ডে? 6 খণ্ডে রচিত।
এই তিনটা স্তর কি? এই তিনটা স্তর হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর, অধিবিদ্যা স্তর এবং দৃষ্টিবাদী স্তর। আমি তোমাদেরকে একটু সামারি দিয়ে দিই, যেটা তোমাকে বুঝতে খুব সুবিধা হবে যে ভাই থিওলজিক্যাল স্টেজ, মেটাফিজিক্যাল স্টেজ এবং পজিটিভ স্টেজ জিনিসগুলো কি। এটার ব্যাখ্যা হয়তো তোমাদের বইয়ে নাই, জাস্ট এতটুকু মনে রাখো। ধর্মতাত্ত্বিক স্টেজে বলা হয়েছে যে মানুষ যখন জন্মগ্রহণ করে, একদম শুরুর দিকের কথা, মনে করো খ্রিস্টপূর্বাব্দ আরও 2000-3000 বছর আগের কাহিনী, তখন মনে করা হতো যে গড আছে। তারপরে আসলে হচ্ছে মেটাফিজিক্যাল স্টেজ। গড যখন, অ্যাগেইন এই পড়াশোনাগুলো কিন্তু আমার পড়াশোনা না, এই পড়াশোনাগুলো হচ্ছে অগাস্ট কোত যে ভদ্রলোক আছে, সেই ভদ্রলোকের কথা। সে হচ্ছে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে এই জিনিসগুলো উল্লেখ করছেন, যেগুলোর সাথে আমি হয়তো সম্পূর্ণরূপে একমত না। তার কথা হচ্ছে যে মানুষ যখন আসে, সর্বপ্রথম ধর্ম যে বিষয়টা বা গড, এই বিষয়টা মানুষ বিশ্বাস করে। পরবর্তীতে এই বিশ্বাস, ধ্যান ধারণা মুছে যায়, এবং মুছে গিয়ে কি আসে? পরবর্তীতে আসে হচ্ছে গডের পরে নেচার। নেচার কি? যে প্রাচীনকালে মানুষ মনে করতে যে আচ্ছা সৃষ্টিকর্তা বলে একটা অদৃশ্য শক্তি আছে, অগাস্ট কোতের মতে সৃষ্টিকর্তা বলে একটা অদৃশ্য শক্তি আছে, এবং এই অদৃশ্য শক্তি হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, গাছের পাতা পড়া থেকে শুরু করে বাতাস বওয়া সব কিছু। পরবর্তীতে মানুষ রিয়েলাইজেশন করে যে না, সব কিছু ঠিক আছে, কিন্তু নেচার বা প্রকৃতি যে পূজা, প্রকৃতি পূজার যে বিষয়টা, সেটা আসে হচ্ছে মেটাফিজিক্যাল স্টেজের মধ্যে। যে আমার একটা প্রতিকৃতি থাকবে, যেমন হচ্ছে তোমার সূর্য হইতে পারে বা আগুন হইতে পারে, এই জিনিসগুলো আমি পূজা করব, এই জিনিসগুলো আমি মান্য করবো, এবং মানুষ মনে করতে থাকে এই জিনিসগুলো মান্য করলে আমার কল্যাণ হবে। এবং পরবর্তীতে দেখা যায় এমন একটা সময় আসে যে মানুষ মনে করে দূর, গডও কোনো কাজের না, নেচারও কোনো কাজের না। তখন আসে তার পজিটিভ স্টেজ, যেখানে তিনি বলেন যে সায়েন্স, বর্তমান যে সায়েন্স বিজ্ঞান যে বিষয়টা আছে, সেই বিজ্ঞান বিষয়টা হচ্ছে গড এবং নেচারের চেয়ে ভালো। অগাস্ট কোতের মতে, অগাস্ট কোত এইভাবে পুরো সমাজ ব্যবস্থাকে ব্যাখ্যা করছিলেন আর কি। পরবর্তীতে দেখি, অগাস্ট কোতের সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান ধারণা হচ্ছে উপরে বর্ণিত তার প্রদত্ত সমাজবিজ্ঞানের 3টি পর্যায়ের সূত্র, তাকে কি বলা হয়? ল অফ 3 স্টেজেস। তিনি মনে করেন মানব চিন্তা ঐতিহাসিকভাবে ধর্মতাত্ত্বিক স্তর থেকে অধিবিদ্যা স্তর অতিক্রম করে দৃষ্টিবাদী স্তরে উপস্থিত হয়েছে, যেটা হচ্ছে তোমার মেটাফরিক্যাল। প্রথম হচ্ছে থিওলজিক্যাল, তারপরে মেটাফিজিক্যাল, তারপরে হচ্ছে পজিটিভ। ইংরেজি নাম মনে রাখতে পারলে ভালো, বাংলা নাম মনে রাখতে বাধ্যতামূলক। যা মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে অগাস্ট কোতের ল অফ 3 স্টেজেস বা সমাজ বিকাশের 3টি পর্যায়ের সূত্র ব্যাখ্যা করো। তারপরে কি মানব চিন্তা বিকাশের উক্ত 3টি স্তরকে অগাস্ট কোত যথাক্রমে আদিম ও প্রাচীন, সমাজ ও মধ্যযুগীয় তথা, অর্থাৎ মানুষ আদিম ও প্রাচীন যুগে কি করতো? মানুষ আদিম ও প্রাচীন যুগে গডকে মান্য করতো, যে গড বলে একটা বিষয় আছে বা সৃষ্টিকর্তা বলে একটা বিষয় আছে। এবং পরবর্তীতে মধ্যযুগীয় তথা সামন্তবাদ সমাজ, যেটা হচ্ছে ফিউডালিজম, সেই সামন্তবাদ সমাজে মানুষ চিন্তা করা শুরু করলো যে আচ্ছা গড আছে, গড তো নাই, এরকমভাবে এখানে নেচার আছে, যেটাকে আমরা মেটাফরিক্যাল স্টেজ বলতেছি। এবং পরবর্তীতে 19 শতকের আধুনিক পুঁজিবাদী সমাজের সাথে সামঞ্জস্য, যেটা হচ্ছে তোমার 19 শতকের আধুনিক পুঁজিবাদী সমাজে কি বলা হইতেছে? আধুনিক পুঁজিবাদী সমাজে বলা হচ্ছে যে পজিটিভ স্টেজ, যেটা শুধুমাত্র বিজ্ঞান এখানে আছে। অগাস্ট কোতের মতে মানব জ্ঞানের ধর্মতাত্ত্বিক স্তরে মানুষ সর্বপ্রাণবাদ থেকে ধীরে ধীরে একেশ্বরবাদ এবং বিশ্বাসী হয়ে ওঠে, অর্থাৎ সর্বপ্রাণবাদ, অ্যানিমিজম থেকে মনোথিজম, একেশ্বরবাদ, সর্বপ্রাণবাদ থেকে কি হয়? একেশ্বরবাদে বিশ্বাসী হয়ে ওঠে। অগাস্ট কোত তার উক্ত চিন্তার বশবর্তী হয়ে মানবতা ধর্মের, রিলিজিয়ন অফ হিউম্যানিটি ধারণাটি ব্যাখ্যা প্রদান করেছে, এবং যদিও তা সর্বজন গ্রাহ্য হয়নি, অর্থাৎ এই যে অ্যাগেইন অগাস্ট কোতের মধ্যে বলা হয়েছিল, কিন্তু এই জিনিসটা হচ্ছে সর্বজন গ্রাহ্য হয় নাই। মূলত অগাস্ট কোতের মানব জ্ঞানের বিজ্ঞান ভিত্তিক সমাজ বিকাশে 3টি পর্যায় পার হয়ে আধুনিক বিজ্ঞান ভিত্তিক চিন্তা স্তরে মানুষের পদযাত্রা এক অপরিহার্য পরিণতি, অর্থাৎ মানুষ ডেভেলপ করবে। অগাস্ট কোত বলতে চাইছে মানুষ ডেভেলপ করবে, জিনিসটা হচ্ছে নর্মাল, খুবই নর্মাল হওয়া উচিত ছিল এবং আছে। পরবর্তীতে হচ্ছে হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার হচ্ছে তোমার একজন উল্লেখযোগ্য সমাজবিজ্ঞানী। তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন যে একটি আলাদা বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান অনুভবের ক্ষেত্রে ইংরেজি সমাজচিন্তাবিদ, তার ইটা কি? ইংরেজ সমাজবিজ্ঞান, ইংরেজ সমাজবিজ্ঞানী। এই জিনিসগুলো কিন্তু আসে অনেক সময়, যে ফরাসি সমাজবিজ্ঞানী কে, বা হচ্ছে জার্মান সমাজবিজ্ঞানী কে, তারপর হচ্ছে ইংরেজ সমাজবিজ্ঞানী কে, জার্মান সমাজবিজ্ঞানী কে, জার্মান সমাজবিজ্ঞানী হচ্ছে কার্ল মার্কস। আচ্ছা, স্পেন্সারের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সিনথেটিক ফিলোসফি। গ্রন্থটি অনেকগুলো খণ্ডের মধ্যে, সমাজতান্ত্রিক খণ্ডটির নাম প্রিন্সিপাল অফ সোশিওলজি। একটা খণ্ড আছে এই গ্রন্থে, সেটা হচ্ছে নাম প্রিন্সিপাল অফ সোশিওলজি। তোমাকে যদি প্রশ্ন করা হয় প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থটি কার লেখা, সেটা হচ্ছে হারবার্ট স্পেন্সারের লেখা। স্পেন্সার এখানে সামাজিক প্রপঞ্চ বা ঘটনাবলী বিশ্লেষণে আরোহ পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন। কোন পদ্ধতির উপর? আরোহ পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন। তার চিন্তা কি? সমাজ চিন্তা সমালোচিত হলেও সমাজবিজ্ঞান উদ্ভবের জন্য তা এটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা জিনিস দেখছো যে প্রত্যেকটা সমাজবিজ্ঞানী চিন্তাধারা হচ্ছে
খুবই বেশি তোমার কি বলে সমালোচনা আছেই, কেউই পারফেক্ট না। ফ্রেডরিক লি প্লে তিনি হচ্ছে একজন বিশিষ্ট ফরাসি মানবীয় সমাজবিজ্ঞানী। ফ্রেডরিক লি প্লে তিনি হচ্ছে সমাজবিজ্ঞানের উদ্ভাবের জন্য তার গুরুত্বপূর্ণ অবদান, তিনি সমাজ পর্যবেক্ষণ তথা সামাজিক ঘটনা বিশ্লেষণের সর্বপ্রথম ঘটনা জরিপ পদ্ধতি বা কেস স্টাডির প্রবর্তন করেন। কেস স্টাডি কি? জরিপ পদ্ধতি, অর্থাৎ বলে না যে তোমার উপর তুমি আসো ভাই, তোমার উপর আমি একটা কেস স্টাডি করবো, তোমাকে আমি 100টা প্রশ্ন করবো, সেই 100টা প্রশ্নের উপর ভিত্তি করে তোমাকে আমি জাজ করব। জাজ তো সমাজবিজ্ঞান করে না, তোমাকে আমি একটা প্রোফাইল দাঁড় করাবো তোমার সম্পর্কে, এটা হচ্ছে কেস স্টাডি। দ্য ইউরোপিয়ান ওয়ার্কার্স নামে তার একটা গ্রন্থ ছিল, দ্য ইউরোপিয়ান ওয়ার্কার, যেটা হচ্ছে 6 খণ্ডের একটা গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে তিনি এই রচনা করেন এবং লি প্লে অংশগ্রহণকারী পর্যবেক্ষণ প্রত্যয়টির ধারণা প্রবর্তন করেন। তিনি কোন ধারণার প্রবর্তন করেন? পর্যবেক্ষণ প্রত্যয়। তারপর হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস ছিলেন জার্মান দার্শনিক এবং একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও সমাজতাত্ত্বিক। দাস ক্যাপিটাল, দ্য জার্মান আইডিওলজি এবং আ কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, এই দুটো হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ। কার্ল মার্কসের গ্রন্থগুলো সম্পর্কে জানা থাকা আমাদের এক প্রকার বাধ্যতামূলক বলতে পারো। কার্ল মার্কসের মার্কসের ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব মার্কসীয় সমাজবিজ্ঞানের উদ্ভবের ক্ষেত্রে অবদান রাখে। এছাড়া পুঁজিবাদের উদ্ভব, বিকাশ এবং তার পরিণাম সম্পর্কে তার সমাজ দার্শনিক ব্যাখ্যা পুঁজিবাদী ও মার্কসীয় সমাজবিজ্ঞানে বিশেষ অবদান রাখে। মোটামুটি এতটুকু মনে রাখতে হবে যে মার্কসের দুইটা গ্রন্থ, তার গ্রন্থ কি কি? দাস ক্যাপিটাল, দ্য জার্মান আইডিওলজি, এবং আরেকটা হচ্ছে আ কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি। এবং এই দুইটা গ্রন্থ মনে রাখার পাশাপাশি এতটুকু মনে রাখতে হবে তিনি ছিলেন জাতিতে কি? জাতিতে জার্মান, এবং তিনি ছিলেন একাধারে দার্শনিক এবং রাজনীতিবিদ, দার্শনিক ও সমাজতাত্ত্বিক। পরবর্তীতে দেখি আমরা, পরবর্তীতে হচ্ছে তোমার চার্লস ডারউইন। চার্লস ডারউইন সম্পর্কে আমরা এতক্ষণ পড়ে আসছিলাম একটু আগে, যে বিবর্তনবাদের জনক উনি, এবং তার দ্য অরিজিন অফ স্পিসিস একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে উনি বলেন যে যোগ্যরাই টিকে থাকবে এবং দুর্বলরা একবারে নিঃস্ব হয়ে যাবে। সেই জিনিসটা সমাজ ব্যবস্থা এবং সমাজের ক্ষেত্রে কিন্তু অনেক ভালোভাবে প্রযোজ্য, রাইট? তোমার ক্লাসের যে টপার সেই কিন্তু মনে করো ভালো ভালো জায়গায় চান্স পাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী বা জাহাঙ্গীরনগর জায়গায়। বা তোমার ক্লাসের যে একদম শেষ পর্যায়ে বা শেষ মেধাবী স্টুডেন্ট, সে কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় চান্সই পাবে না বলতে গেলে। বিষয়টা দুঃখজনক হলেও চার্লস ডারউইনের এই কথাটা এই ক্ষেত্রে অনেকটা সত্য। তিনি বলেন জীবনযুদ্ধে যোগ্যরা টিকে থাকে এবং দুর্বল অক্ষমেরা প্রাকৃতিক নিয়মে বিলুপ্ত হয়ে যায়। জীবনের বিকাশেই জীবনযুদ্ধে হেরে গিয়ে অনেক জীবই বিলুপ্ত হয়ে গেছে এবং সকল সক্ষম জীব হিসেবে মানুষ বিবর্তনের ধারায় আত্মপ্রকাশ করেছে। ডারউইনের এই মতবাদ সামাজিক বিবর্তন ব্যাখ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিগমন্ড ফ্রয়েড, এই যে আরেকজন লোক চলে আসছে, সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড বলেন, সিগমন্ড ফ্রয়েড মোটামুটি দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, তার দুইটা গ্রন্থ আছে, আমি তোমাকে একটু ব্ল্যাঙ্ক স্ক্রিনে দেখাই, ঠিক আছে? সিগমন্ড ফ্রয়েড তার দুইটা গ্রন্থ আছে। কি কি গ্রন্থ? এক, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এবং তার আরেকটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে তোমার দ্য সেকেন্ড সেক্স। সিগমন্ড ফ্রয়েড একটা থিওরি দাঁড় করাইছেন, সেই থিওরিটা হচ্ছে তোমার ইড, ইগো অ্যান্ড সুপার ইগো। নাম কি আমরা জানবো, আমরা কিন্তু এই পড়ার মাঝখানে কিন্তু এটার মধ্যে আসছি, ঠিক আছে? ইড, আইডি, ইড, ইগো, সুপার ইগো, এই জিনিসটা সম্পর্কে একটু মনোযোগ দাও, ঠিক আছে? ইড, ইগো, সুপার ইগো। ইড জিনিসটা কি? প্রথমে আমরা ইড নিয়ে আলোচনা করি। ইড হচ্ছে সেই জিনিস, যেই জিনিসটার মধ্যে হচ্ছে তোমার ভিতরের যে আনকনশিয়াস মাইন্ড, আনকনশিয়াস মাইন্ড যে বিষয়টা আছে, বা অবচেতন মন যেটাকে আমরা বলি, কি? অবচেতন মন। ইড হচ্ছে আমার অবচেতন মন। যেমন হচ্ছে তোমার আমাদের যে সহজাত প্রবৃত্তি, হয়তো একটা উদাহরণ দিই, খুব ভালোভাবে বুঝতে পারবা। একজন শিশু, সে যদি পটি ট্রেন্ড না থাকে, এবং কোনো শিশুই পটি ট্রেন্ড থাকে না, তার সহজাত প্রবৃত্তি কি? সবকিছু হাতায় বেড়ানো। অর্থাৎ একজন অ্যাডাল্ট না থাকলে সে তার মলমূত্র হাতায় বেড়াবে, কিন্তু
পরবর্তীতে কি মানুষ বড় হয়, বড় হইলো তার সে স্বভাবটা কিন্তু থেকে যায়, হাতায় বেড়ানোর স্বভাব। যেমন সে মনে করো চুরি চামাজি যে করে, হ্যাঁ, একদম সাইড থেকে একটু হয়েছে, আচ্ছা মাইরা দিলাম, কি হয়েছে, হ্যাঁ। তো মনে করো এই যে কলমটা, এই কলমটা আমি একটা বন্ধুর পাইছি, আরে ব্যাগে নিয়ে চলে গেলাম, তো মাইরাদের যে বিষয়টা, যে চুরি চামারি বা হাতানোর যে বিষয়টা, কিন্তু তার ভিতরে থাকে, সেটা সুপ্ত অবস্থায় থাকে, আনকনসিয়াস মাইন্ডে থাকে। কিন্তু সামাজিকীকরণ, পারিবারিক শিক্ষা বা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এগুলোর কারণে এই অবচেতন মনটা কিছুটা হলেও দমায় রাখা যায়। সুপার ইগো হচ্ছে তোমার নৈতিকতা। সুপার ইগো কি? নৈতিকতা। সকল ক্ষেত্রে নৈতিকতার পালন করে হচ্ছে সুপার ইগো। এবং ইগো এই জিনিসটা হচ্ছে এই দুইটার ব্যালেন্স করে। এই দুইটার ব্যালেন্স করে কে? এই দুইটার ব্যালেন্স করে হচ্ছে ইগো। ইগোর কাজ কি? ব্যালেন্স করানো। একটা উদাহরণ দিই, খুব ভালোভাবে বুঝতে পারবা। মনে করো তুমি পড়তে বসছো, পড়াশোনা, তুমি পড়তে বসছো, কালকে তোমার এক্সাম। তোমার ইট তোমাকে বলবে, ইট কি? ইট হচ্ছে অবচেতন মনে যা আমার চলতে থাকে, যেমন হচ্ছে যেটা হচ্ছে সহজাত প্রবৃত্তি, যেটা নিয়ে আমি জন্মগ্রহণ করি। তোমার ইট তোমাকে বলবে আরে পড়াশোনা করিস, প্যারা নাই, যেটা হচ্ছে নৈতিকতা বিবর্জিত জিনিসপাতি। পড়াশোনা করিস, প্যারা নাই, কোনো রিল্যাক্স কর, একটু মুভি দেখ, একটু ফেসবুক স্ক্রল কর, একটু ইনস্টাগ্রাম দেখ। তোমরা যে পড়তে পড়তে ভাই ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, ডিস্ট্রাকশনে চলে গেছে, সেটা হচ্ছে ইডের কাজ। এবং ইড হচ্ছে তোমার অবচেতন মনে পড়াশোনার মধ্যে কি বলে, আরে রিল্যাক্স, প্যারা নাই। সুপার ইগো তোমাকে বলবে, তোমার সুপার ইগো তোমাকে নৈতিকতা দেখাবে, না তুমি স্টুডেন্ট, তোমার কাজ হচ্ছে ঠিকমতো পড়াশোনা করো, ঠিকমতো পড়াশোনা করে কি হবে, কালকের এক্সামটা ভালো হবে এবং তুমি সমাজের বাহবা পাবা। তোমার মধ্যে যে একদম মনে করো যে নৈতিকতার যে বিষয়গুলো যেটা থাকা উচিত, অর্থাৎ বলতে পারি আমরা ইড হচ্ছে তোমার ইভিল এবং ইগো হচ্ছে তোমার ভালো দিক। ইগো কি? ভালো, এবং ইড হচ্ছে ইভিল। আর পড়াশোনা কি? পড়াশোনা হচ্ছে এই জায়গায় মনে করো তুমি করতে বসো, তোমার একটা কাজ, সেই কাজের মধ্যে ইট বলবে যে আরে রিল্যাক্স, নেটফ্লিক্স দেখ, ভালো কাজ। সুপার ইগো তোমাকে বলবে যে পড়াশোনা তোমাকে করতে হবে, কারণ করতে গিয়ে পড়াশোনা করলে তুমি সামাজিকভাবে একটা স্বীকৃতি পাবা। ইগো এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করবে, ব্যালেন্স ক্রিয়েট করে বলবে ঠিক আছে তুমি 1 ঘন্টা পড়াশোনা করো, 1 ঘন্টা পড়াশোনা করার পর তার পরবর্তীতে তুমি কি করবা, তার পরবর্তীতে তুমি হয়তো বা 10 মিনিট ফেসবুক স্ক্রল করলা বা 10 মিনিট বন্ধুর সাথে আড্ডা দিলা, তারপরে তুমি আবার 1 ঘন্টা পড়াশোনা করো। এই দুইটার মধ্যে ব্যালেন্স কে করলো? তাহলে ইগো। সোজা জিনিস, সোজা কনসেপ্ট, বইয়ের ভাষায় পড়ার চেষ্টা করি। এই যে ইড, ধরো একটু কালারটা চেঞ্জ করে নিই, ইড, ইগো, সুপার ইগো। সিগমন্ড ফ্রয়েড কি বলছে? যে মানুষের মধ্যে 3টি সত্তা বিদ্যমান, 3টি সত্তা প্রত্যেকটা মানুষের মধ্যে বিদ্যমান, তোমার মধ্যে বিদ্যমান, আমার মধ্যে বিদ্যমান, তার সবার মধ্যে বিদ্যমান। সবগুলো সর্বদা ক্রিয়াশীল এবং সর্বদা ক্রিয়াশীল, দিস ইজ ইম্পর্টেন্ট। ইড হলো ব্যক্তিত্বের সেই প্রাথমিক উপাদান যা বাস্তব এবং নীতিবর্জিত। ইড, যেটাকে আমরা বলছিলাম যে পড়াশোনা করো, পড়াশোনা রিল্যাক্স, নেটফ্লিক্স দেখো একটু। ইডের তাড়নায় মানুষ যখন যা ইচ্ছা তাই করার প্রয়াস পায়, যখন যা ইচ্ছা, যে তোমার বাবা মা বসে নাই, ঠিক আছে প্যারা নাই, এই একটু নেটফ্লিক্স দেখি, এখানে তো আমাকে শাসন করার কেউ নাই, যা ইচ্ছা তাই করে। অর্থাৎ ইড হলো লাগামহীন তৃষ্ণার বহিঃপ্রকাশ। ইড কি? ইড হলো লাগামহীন তৃষ্ণার বহিঃপ্রকাশ। এর পিছনে যৌতিকতা, বাস্তবতা বোধ, ন্যায় অন্যায় বা নৈতিকতা বোধ নাই, কিচ্ছু নাই। অন্যদিকে ইগো, ইগো পড়ার আগে, আচ্ছা, অন্যদিকে ইগো হলো ব্যক্তিত্বের সেই উপাদান যার মধ্যে বাস্তবতার জ্ঞান আছে, অথচ তার নৈতিকতা সম্পর্কে উদাসীন। নৈতিকতা সম্পর্কে উদাসীন কি? অর্থাৎ অল্প একটু কনশাস মাইন্ড আর কি, হ্যাঁ, অল্প একটু কনশাস বলতে দুটোটার ব্যালেন্স। বাস্তবতা সম্পর্কে উদাসীন। বাস্তবতা কি? বাস্তবতা তোমাকে পড়তে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু ইগো বলে যে ঠিক আছে বাস্তবতা পড়ো, তুমি প্যারা নাই, 10 মিনিট রেস্ট নিয়ে নাও, কিন্তু সেটার মধ্যে বাস্তবতার জ্ঞান আছে, তোমাকে পড়তে হবে। নৈতিকতা নাই, যে আমার পড়াশোনার দায়িত্ব, সে নৈতিকতা আমি পালন হালকা করলাম, প্যারা নাই, তুমি রিল্যাক্স। কিন্তু বাস্তবতা কি? তোমাকে পড়তে হবে। ইগো ইটকে বাস্তবতা সম্পর্কে জ্ঞান দান করলো, নৈতিকতা সম্পর্কে নীরব থাকে। অপরপক্ষে সুপার ইগো হলো মানুষের আচরণের সেই সত্তা যা মানুষকে স্পৃহা ও কার্যাবলীর নৈতিক দিক মূল্যায়ন করে। মানব মনে বিদ্যমান এই ত্রিসত্তার ঘাত, এই যে মানুষের মধ্যে স্পৃহা ও কার্যাবলীর নৈতিক দিক, শুধুমাত্র নৈতিক দিক প্রদান করা হচ্ছে এর কাজ, আর কিছুই না। মানব মনে বিদ্যমান ত্রিসত্তার ঘাত প্রতিঘাত ব্যক্তিত্ব গড়ে ওঠে বলে ফ্রয়েড দাবি করেন। ফ্রয়েড মনে করেন যার মধ্যে ইড ও ইগো বেশি। ইড এবং ইগো কোনটা? ইড কোনটা? ইড হচ্ছে এইটা, এবং ইগো কোনটা? এইটা। অর্থাৎ যার মধ্যে এভিল আছে এবং ব্যালেন্স আছে। কি বলতে চাইছেন ফ্রয়েড? যার মধ্যে ইড এবং ইগো বেশি ক্রিয়াশীল এবং সুপার ইগো
দুর্বল, তার মধ্যে কাজকর্মে নৈতিকতার মান বজায় রাখতে পারেন না। অর্থাৎ আমার মধ্যে যা মন চায় তা করলাম, আচ্ছা আমাকে বলা হলো যে পড়াশোনা ঠিক আছে নেটফ্লিক্স দেখলাম, আবার ইগো বলতেছে আচ্ছা ব্যালেন্স করা লাগবে, কিন্তু সুপার ইগো কম, দিন শেষে তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। আবার যে ব্যক্তির মধ্যে সুপার ইগো প্রাধান্য পাবে সে নীতি বহির্ভূত কোনো কাজ অগ্রসর হবে না। অর্থাৎ যার মধ্যে আবার সুপার ইগো আছে, যার মধ্যে বলতেছে যে সুপার ইগো খুব ভালো, খুব নৈতিকতার যে বিষয়গুলো আছে, সেই লোক পড়াশোনা বাদে কিছু করতে পারবে না। তোমাদের মধ্যে বলে না আমরা কিছু যে আতেল, দুনিয়ার কিছু বুঝে না, তার মধ্যে মনে করবা যে তার মধ্যে সুপার ইগো বেশি, তার মধ্যে ইডের যে প্রভাবটা কিছুটা কম। ইগো সবার মধ্যেই থাকবে, ইগো সবার মধ্যে সমানভাবে থাকে, কিন্তু কারো মধ্যে ইড বেশি, কারো মধ্যে সুপার ইগো বেশি। কোথায় এভাবে ব্যক্তির মধ্যে ইড, ইগো ও সুপার ইগোর মাত্রাগত পার্থক্যের উপরেই ব্যক্তির আচরণ অনেকটা নির্ভর করে। উল্লেখ্য সমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করে, এ কারণে ফ্রয়েডের চিন্তা সমাজবিজ্ঞানে গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। তারপরে আমরা যাই ড্রুকহেম ও ম্যাক্স ওয়েবার। এমিল ড্রুকহেম ও ম্যাক্স ওয়েবার এরা দুজন কিন্তু 4 ফাউন্ডিং ফাদার্সের দুইজন। এরা কি বলছে যে সামাজিক বিজ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভবের পিছনে ফরাসি চিন্তাবিদ ড্রুকহেম এবং জার্মান অর্থনীতিবিদ ম্যাক্স ওয়েবার। ড্রুকহেম তার গ্রন্থে সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। তিনি সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে গোষ্ঠীকে একটি গবেষণা একক হিসেবে গুরুত্ব প্রদান করেন। অপরপক্ষে ম্যাক্স ওয়েবার সেখানে ব্যক্তিকে সমাজ গবেষণার একক হিসেবে, ব্যক্তিকে তিনি কি করেন সমাজ গবেষণার একক হিসেবে গণ্য করেন কে? ম্যাক্স ওয়েবার। ওয়েবারের আমলাতন্ত্রের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্লেষণ প্রদান করে বিশেষ কৃতিত্বের অধিকারী বলে বিবেচিত হন। তিনি ক্ষমতা ও মর্যাদা ও ভূমিকা বিশ্লেষণ দ্বারা সামাজিক স্তর বিন্যাস পাঠে মৌলিক অবদান রাখেন। তাহলে সামাজিক স্তর বিন্যাস পাঠে মৌলিক অবদান কে রাখেন? ম্যাক্স ওয়েবার। আচ্ছা এটা শেষ। মর্গান কি বলছেন যে 1877 সালে তার একটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল এনশিয়েন্ট সোসাইটি। তোমাদের একটা কাজ থাকবে, আজকের ক্লাসটা করার পর একটা কাজ থাকবে, তোমাদের যে বই আছে সেই বইয়ের মধ্যে তুমি সমাজবিজ্ঞানের নাম লিখবা, তার গ্রন্থটা লিখবা এবং কবে প্রকাশিত হয়েছে সেটা লিখবা। মাস্ট আজকের এই ক্লাসটা শেষ করার পর এই কাজটা শেষ করবা এবং কাজটা শেষ করার পর কার গ্রন্থ কার নাম সেটা একটু মুখস্থ করবা। সালগুলো মুখস্থ রাখতে পারলে ভালো, যেগুলো গুরুত্বপূর্ণ সাল সেগুলো অবশ্যই মনে রাখা লাগবে, যেমন 1839 সালে অগাস্ট কোড। গ্রন্থে লুইস হেনরি মর্গান, তার পুরো নাম কি? মর্গানের পুরো নাম কি? লুইস হেনরি মর্গান সামাজিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাজকে বিভিন্নভাবে বিভক্ত করে তার পর্যায়ক্রমিক বিবর্তনের ধারা তৈরি করেন। তিনি মনে করেন মানব সমাজে কালের ধারায় বিবর্তিত হয়ে বর্তমান সভ্যতা রূপ ধারণ করেছে। তার মতে সমাজ বিবর্তিত হয় 3টি পর্যায়ের মধ্য দিয়ে: 1 বন্য দশা, 2 বর্বর দশা এবং 3 সভ্য দশা, অর্থাৎ সেভেজারি, বারবারিজম এবং সিভিলাইজেশন। ওই যে একদম শুরুতে আমরা পড়ছিলাম মনে আছে যে বিবর্তনবাদের আগে ইডেগো সুপার ইগোর আগে একটা কনসেপ্ট পড়ছিলাম, চলো আমরা দেখি একটু। এই যে ধর্মতাত্ত্বিক স্তর, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল এবং পজিটিভ স্টেজ। কে বলছিল? অগাস্ট কোদ বলছিল। কি বলছিল? এটা হচ্ছে তোমার বন্যদশা, বারবারিজম এবং সিভিলাইজেশন। শুরুর দিকে ছিল বন্যদশা, সেই বন্যদশার মধ্যে মানুষ শুধু গডকে বিশ্বাস করত। তারপরে বর্বর দশা, সে বর্বর দশার মধ্যে মানুষ হচ্ছে শুধুমাত্র প্রকৃতিকে বিশ্বাস করত। তারপরে সিভিলাইজেশনে সায়েন্স চলে আসলো। ইবি টেইলর কি বলছেন? নির্বিজ্ঞানী ইবি টেইলর, তার পরিচয় কি? তিনি ছিলেন একজন নির্বিজ্ঞানী। সংস্কৃতি হলো ইতিহাসের বিজ্ঞান যা সাংস্কৃতিক প্রগতি দর্শনের 3টি স্তর তথা আদিমতা, বর্বরতা ও সভ্যতার উপর প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন সাংস্কৃতিক প্রগতির 3টি সার্বজনীন স্তর রয়েছে, তবে তিনি এগুলোকে ইতিহাসের চালিকা শক্তি হিসেবে গ্রহণ করেননি, বরং এগুলোকে পূর্বের অবস্থা পুনর্নির্মাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। সর্বশেষে বলা যায় উপযুক্ত আলোচক ও চিন্তাবিদদের রচনা, চিন্তাধারা সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। বস্তুত বিভিন্ন সময় বিভিন্ন মনীষী প্রদত্ত সমাজতাত্ত্বিক মতবাদসমূহ সমাজবিজ্ঞান বিকাশে বিভিন্নভাবে ভূমিকা পালন করেছিল। আমরা একটা বট বৃক্ষ দেখতে পাই, সেই বৃক্ষের মধ্যে বিভিন্ন রকমের লোকজন আছে, যেমন প্লেটো, অ্যারিস্টটল, ইবনে খালদুন এক সেকশনে চলে যায় একদম আদিম দিকে। তারপরে হচ্ছে রোমান দার্শনিক, তারপরে হচ্ছে তোমার প্রাচীন ভারতের শাস্ত্রসমূহ, তারপরে ভিকো মন্টেস্কু, তারপরে ফরাসি দার্শনিক অগাস্ট কোদ, তারপরে হচ্ছে জন স্টুয়ার্ট মিল, তারপরে হচ্ছে হব হাউস, তারপরে হচ্ছে এমিল ড্রুকহেম, ম্যাক্স ওয়েবার, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা। এগুলো হচ্ছে শিকড় থেকে গড়ে ওঠা জিনিসপাতি। অর্থাৎ শিকড় যদি হয় এই সামাজিক বিজ্ঞান, সোশ্যাল সায়েন্সেস, তাহলে এই লোকজনগুলো হচ্ছে তোমার এর শাখা প্রশাখা, ডালপালা। পরবর্তীতে হচ্ছে সমাজবিজ্ঞানের শাখাসমূহ দেখার চেষ্টা করবো আমরা। সমাজবিজ্ঞানের শাখাসমূহের মধ্যে কি বলা হয়েছে? যে ঐতিহাসিক সমাজবিজ্ঞান, সামাজিক পরিসংখ্যান, চিকিৎসা সমাজবিজ্ঞান, পরিবেশ সমাজবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান।
একটু দেখার চেষ্টা করি। ঐতিহাসিক সমাজবিজ্ঞান কি? ঐতিহাসিক সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের মধ্যে ইতিহাসের বৈশিষ্ট্য এবং মানুষের মধ্যে যে আলোচনাগুলা, সেই আলোচনাগুলো করা হয়েছে হচ্ছে এই ঐতিহাসিক সমাজবিজ্ঞান। একদম পরিধির মধ্যে আমরা পড়ছিলাম, এটার সাথে মিল পাওয়া তুমি। সামাজিক পরিসংখ্যানের মধ্যে মানুষ এবং মানুষের মধ্যকার সামাজিক সম্পর্ক এবং এদের মধ্যকার যে মিলবন্ধন, এই মিলবন্ধনগুলো নিয়ে যে পরিসংখ্যান গঠিত হয়, সেই পরিসংখ্যানগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সামাজিক পরিসংখ্যান বা সোশ্যাল স্ট্যাটিস্টিক্সের মধ্যে। তারপর হচ্ছে চিকিৎসা সমাজবিজ্ঞান। চিকিৎসা সমাজবিজ্ঞানে কি? মানুষের বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে মানুষের বিশ্বাস এবং এসব সমাধানের লক্ষ্যে কাজ করে। রোগের কারণ, প্রতিকার, প্রতিরোধ এবং মানুষের বিশ্বাস। রোগ প্রতিরোধ তো আর চিকিৎসা সমাজবিজ্ঞান করতে পারে না, কিন্তু রোগ প্রতিরোধ কেন হয়, রোগ সম্পর্কে মানুষের চিন্তাধারা এবং রোগের সাথে মানুষের সম্পর্ক, এই জিনিসগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় হচ্ছে এই চিকিৎসা সমাজবিজ্ঞানে। তারপরে হচ্ছে পরিবেশ সমাজবিজ্ঞান। পরিবেশ সমাজবিজ্ঞানে পরিবেশের ভালো কীভাবে হয়, পরিবেশের সাথে মানুষের সম্পর্ক কীভাবে দৃঢ় করা যায়, পরিবেশকে কীভাবে সাস্টেনেবল করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞানের এই শাখায়। শিল্প সমাজবিজ্ঞানে হচ্ছে তোমার শিল্পের উদ্ভব, বিকাশ, সংস্কৃতি, শিল্পের মধ্যে শ্রমিক এবং মালিকের সম্পর্কের উন্নয়ন, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা করা হচ্ছে সমাজবিজ্ঞানের শিল্প সমাজবিজ্ঞান শাখায়। সাহিত্য সমাজবিজ্ঞানের মধ্যে কি করা হয়, যে সাহিত্য সংস্কৃতি যেহেতু সমাজের একটি অংশ, তাই ভাই সমাজের অংশ সব কিছুই, এই জায়গায় চিকিৎসাও সমাজের অংশ, শিক্ষাও সমাজের অংশ, সংস্কৃতিও সমাজের অংশ, পরিসংখ্যানও সমাজের অংশ, এবং তাই সাহিত্য যেহেতু সমাজের অংশ, তাই এটাকে সমাজবিজ্ঞানের শাখা হিসেবে জুড়ে দিলাম আমি। শিক্ষা সমাজবিজ্ঞান কি? সমাজ গঠনের মূল চালিকা শক্তি হলো শিক্ষা। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গভীর অনুসন্ধান চালায় হচ্ছে এই শিক্ষা সমাজবিজ্ঞান, এবং যার কারণে এটা হচ্ছে সমাজবিজ্ঞানের একটা শাখার মধ্যে পড়ে। তারপরে অপরাধ বিজ্ঞান, ক্রিমিনোলজি হচ্ছে তোমার আলাদাভাবে একটা সোশ্যাল সায়েন্স অর্থাৎ সামাজিক বিজ্ঞান, কিন্তু এটার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আছে, যে সমাজবিজ্ঞানের মধ্যে ক্রিমিনোলজি আলোচনার বিষয়বস্তুগুলো কি? বিভিন্ন রকমের অপরাধ, খুন, গুণ, রাহাজানি, ধর্ষণ বা হচ্ছে তোমার চাঁদাবাজি, এই অপরাধগুলো কিসের মাধ্যমে সংগঠিত? এই অপরাধগুলো সংগঠন করে তো মানুষ এই অপরাধী এবং সমাজের মধ্যে যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোকে ব্যাখ্যা করে যেহেতু সমাজবিজ্ঞান, তাই অপরাধ বিজ্ঞান সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ পার্ট আর কি। তারপরে রাজনৈতিক সমাজবিজ্ঞান কি? রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, ধারা, চিন্তা চেতনা, বিভিন্ন রকমের রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ, তারপর হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা কীভাবে বজায় থাকে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে কে? রাজনৈতিক সমাজবিজ্ঞান, এবং এটা হচ্ছে সমাজবিজ্ঞানের একটা শাখা। পরবর্তীতে হচ্ছে তোমার গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান। একদম পড়ছিলাম, কিন্তু এটা আমরা গ্রামের মধ্যে বা শহরের মধ্যে বিবাহ, পরিবার, বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এই সমাজবিজ্ঞানের এই শাখার মধ্যে। পরবর্তীতে পরিবার সমাজবিজ্ঞান কি? পরিবার সমাজবিজ্ঞানের মধ্যে পরিবার, বিবাহ, এদের শাখা প্রশাখা বা এদের প্রকারভেদ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় হচ্ছে পরিবার সমাজবিজ্ঞানের মধ্যে। পরবর্তীতে আইনের সমাজবিজ্ঞান কি? সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য আইন তৈরি করা হয়েছে, কিন্তু এই আইন ঠিকমতো পালন করা হইতেছে কিনা, আইনের ফলে মানুষের চিন্তাধারার কি পরিবর্তন হয়েছে, আইন পরিবর্তনের ফলে মানুষের মধ্যে যে মানুষের সাথে সমাজের যে সম্পর্ক, সেই সম্পর্কের কীরূপ পরিবর্তন হয়েছে, কীরূপ পরিবর্তন হয় না, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে আইনের সমাজবিজ্ঞানে। এছাড়াও সমাজবিজ্ঞানের আরও অনেক শাখা প্রশাখা আছে, যেমন সমাজ জনবিজ্ঞান, তারপর হচ্ছে সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা একটা চার্ট দেখতে পাই সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা, এই নামগুলো একটু মনে রাখবা। যে তোমাকে বলা হলো যে মনে করো সাহিত্য সমাজবিজ্ঞান, এটা কোন শাখার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে তোমার সমাজবিজ্ঞানের একটা শাখা আর কি, বা এটা কি বলা হলো যে সাহিত্য সমাজবিজ্ঞান কি? প্রশ্ন অপশন হচ্ছে তোমার সমাজবিজ্ঞানের শাখা, সমাজবিজ্ঞানের পরিধি, সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। তো একটু দেখা রাখবা, এই লিস্টটা তোমরা একটু দেখবা, ঠিক আছে? এখানে বলা হয়েছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান, সামাজিক পরিসংখ্যান, চিকিৎসা সমাজবিজ্ঞান, পরিবেশ সমাজবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান, সাহিত্য সমাজবিজ্ঞান, শিক্ষা সমাজবিজ্ঞান, অপরাধ বিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিজ্ঞান, গ্রামীণ ও নগর অর্থাৎ রুরাল এবং আরবান সোশিওলজি, পরিবার সমাজবিজ্ঞান, আইনের সমাজবিজ্ঞান, সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। এবং আজকের মতো এই পর্যন্তই। ক্লাসটা খুব বড় হয়েছে আমি জানি। আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে সমাজবিজ্ঞানের ধারণা, সংজ্ঞা, বিষয়বস্তু, পরিধি, প্রকৃতি, বৈশিষ্ট্য এবং এই সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা, এর উদ্ভব কীভাবে হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, এবং যদিও থাকে তোমরা কমেন্ট করবে বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আশা করি আমরা সমাধান করে দিব। গ্রুপের মধ্যে তো পোস্ট করার অপশন আছেই। আজকে এই পর্যন্তই তোমাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।